কারণ হচ্ছে যেটা আমি অলরেডি বলছিলাম যে আসলে আমরা বাংলাদেশের যতগুলো ফার্ম আছে তার মধ্যে সবসময় টপ 10 এ থাকি এবং একটা কোম্পানি 28 বছর ধরে রান করছে। আই থিংক ইটস আ বিগ ডিল যে আসলে ওই ধরনের একটা লয়ালটি মেইনটেইন করলেই আসলে সম্ভব যে একটা কোম্পানি 28 বছর ধরে আপনাদের সঙ্গে আসলে একই সাথে পথ চলতে পারে। তো এটাও একটা কারণ যে এখন যেহেতু অনেক ধরনের কথাবার্তাই আমরা হাউস দিয়ে শুনে থাকি। তো সেই জায়গা থেকে আপনি আসলে আপনার ইনভেস্টমেন্টটা কোথায় করছেন আ সেটার একটা বিশ্বস্ততার একটা জায়গা খুব জরুরি। তো সে কারণে 28 বছর ধরে চলা আমার মনে হয় এটা আসলে একটা মানে বিশ্বস্ততার একটা প্রতীক হিসেবেই কাজ করে। আচ্ছা, আমাদের নিজস্ব একটা ট্রেডিং অ্যাপ আছে ইউএফটি ফাস্ট, যেটা ১ম থেকে আমি বলে আসছিলাম। যে আমরা আসলে আমাদের ট্রেডিং প্রসেস এর জন্য যা কিছু দরকার বা একটা কোম্পানি এনালাইসিস করার জন্য যা কিছু দরকার বা বাই সেল করবার জন্য শুধুমাত্র একটা নেট কানেকশন থাকলেই আপনি যেকোনো জায়গায় বসে আমাদের অ্যাপটা ব্যবহার করে আপনার মতো করে আপনি আসলে ট্রেড করতে পারছেন। দেন আসলে আমরা যেটা করি, আমরা 360 ডিগ্রি সাপোর্ট দিয়ে থাকি। এটা আসলে আমরা এই কারণে বলি যে আমাদের শুধুমাত্র একটা ব্রোকারেজ ফার্ম আসলে না। একই সাথে আপনি এখানে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট ও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ যা কিছু দরকার আপনার আইপিওর জন্য আসতে যা কিছু দরকার, সবকিছুর জন্য আসলে আপনি একটা জায়গায় যখন সব ধরনের সার্ভিস সাপোর্ট পেয়ে যান, তখন আসলে আই থিংক সেটাকে আমরা 360 ডিগ্রি সাপোর্ট বলতেই পারি। তো সেই হিসেবে আসলে আমরা ক্লেইম করতে পারি যে আমরা এখন আপনাদেরকে 360 ডিগ্রি সাপোর্টই আসলে প্রোভাইড করার চেষ্টা করছি। এবং আমাদের সার্ভিসটা আমরা দিয়ে থাকি 24/7, অর্থাৎ যেকোনো সময় আপনি আসলে আমাদের সঙ্গে আমাদের টিমের সঙ্গে মানে কি বলে রিচ করতে পারছেন। আপনার যেকোনো প্রবলেম আসলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারছেন এবং যেকোনো সময় আমরা চেষ্টা করে থাকি আপনার প্রবলেম গুলো সলভ করে দিতে। সো এই কারণে হতে পারে ইউএফটিসিএল আপনার ১ম পছন্দ। আচ্ছা, এখন হচ্ছে মেইনলি সার্ভিসে আসি যে আমাদের সার্ভিস কি? আমরা সবকিছুই এখন মোটামুটি ডিজিটালাইজড করে ফেলেছি। আমরা সবকিছু চেষ্টা করছি অনলাইনে করে ফেলতে যেন আর কোন ধরনের কোন হ্যাসেল আসলে আপনাদেরকে নিতে না হয়। সব ধরনের মানে কি বলে পেপারস রিলেটেড যা কিছু আছে সবকিছুকে আমরা আসলে এখন একটু পেছনে ফেলে আমরা চেষ্টা করছি সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে সম্পূর্ণ ডিজিটালাইজড হয়ে যেতে যেন আপনারা আসলে ঘরে বসে অথবা বাংলাদেশের যেকোনো জায়গায় বসে অথবা বাংলাদেশের বাইরে থেকে যেকোনো জায়গায় বসে আপনি ব্রোকারেজ সার্ভিসেস গুলো পেতে পারেন। তার ১ম একটা মাধ্যম হচ্ছে অনলাইন ভিউ। আপনি এখন অনলাইনে আপনার ডকুমেন্টস গুলো সাবমিট করে যেকোনো জায়গা থেকে শুধুমাত্র নেট কানেকশন থাকলে ইউএফটিসিএল একটা অনলাইন ভিউ অর্থাৎ বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারেন। এবং সেই সাথে ১ম থেকে যেটা বলছিলাম যে আমাদের একটা নিজস্ব ট্রেডিং অ্যাপ আছে, আমাদের নিজস্ব ওএমএস ইউএফটি ফাস্ট, সেটা দিয়ে আপনি অনলাইনে ট্রেড করতে পারছেন। আমাদের ডিপি সার্ভিস আছে, আমাদের আইপিও সার্ভিস আছে, আমাদের ডুয়াল এক্সচেঞ্জ ট্রেডিং সিস্টেম আছে এবং একই সাথে আসলে মোবাইলের অ্যাপ আছে অথবা হচ্ছে ওয়েব বেসড ডেস্কটপ অ্যাপ্লিকেশনও আছে যেটাতে আপনি কমফোর্টেবল যেভাবে আপনি কমফোর্টেবল। অ্যান্ড দেন আমাদের মার্কেট রিসার্চ এর টিম আছে, ডেভেলপমেন্ট টিম আছে এবং আমাদের হচ্ছে নিজস্ব একজন অ্যাডভাইজারও আছেন। তিনিও আসলে তার মতো করে চেষ্টা করেন সেভাবেই সব ধরনের যে এনালাইসিস গুলো আছে সেগুলো এনালাইসিস করে দেন আসলে ওভাবে কিছু ওয়াচ লিস্টে দেওয়ার জন্য কিছু আইটেম সিলেক্ট করে দেওয়ার জন্য। তো সবকিছু মিলিয়ে আমাদের কাছ থেকে আপনি এই ধরনের সার্ভিসেস পেয়ে যেতে পারেন। যেটা আই থিংক ব্রোকারেজ সার্ভিসে যা কিছু লাগে সবকিছুকে আসলে একসাথে ইনক্লুড করে। আচ্ছা। দেন হচ্ছে আমাদের আজকের মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট যেটা যে আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের সোহেল রানা স্যার, যিনি আমাদের হেড অফিস ইউএফটিসিএল এর হেড অফ কর্পোরেট সেলস হিসেবে আছেন এবং আজকে আমাদের সঙ্গে স্পিকার হিসেবে স্যার থাকবেন এবং স্যার চেষ্টা করবেন আপনাদেরকে একটা টোটাল মার্কেট ওভারভিউ এবং সেই সাথে আরো ডিটেলস এ কিছু আসলে শেয়ার করবার জন্য। সো আমি একটু স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা। জি স্যার, আমি শুনতে পাচ্ছি। সব ক্লিয়ার আছে। স্যার, তাহলে হচ্ছে আমি একটু এখন আপনাকে হ্যান্ড ওভার করে দিতে চাই। আপনি আপনার মতো করে আপনার প্রেজেন্টেশনটা শুরু করতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম। আহ, আজকের পার্টিসিপেন্টদেরকে ওয়ার্কিং ডে ওয়ার্কিং আওয়ার আমাদের সাথে থাকার জন্য ইএফটি সেলের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকল পার্টিসিপেন্টকে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি হচ্ছি সোহেল রানা চৌধুরী, হেড অফ কর্পোরেট সেলস। আজকে আমি একটু মার্কেটের সিনপসিস নিয়ে একটু কথা বলতে চাই, বিকজ আমি বিলিভ করি যে এখানে যারা পার্টিসিপেন্ট আছেন দে আর কিন টু ইনভেস্ট ইন দ্য ক্যাপিটাল মার্কেট, এবং সবার ইন্টারেস্ট আছে বলেই হয়তোবা আমরা এখানে পার্টিসিপেট করেছি। সো আপনাদের ইনভেস্টমেন্ট প্ল্যানকে নিয়ে বা আমাদের আসলে কি কি জিনিস সম্পর্কে একটু জানতে হবে বিফোর মেকিং অ্যান ইনভেস্টমেন্ট ডিসিশনস, এবং স্টক মার্কেটের অবস্টেকেল কি কি আসতে পারে, হোয়াই মার্কেট go to the uptrend and lower trend, এইসব বিষয় নিয়ে একটু ডিসকাশন করবো আর কি। সো আই ট্রাই টু শেয়ার মাই স্ক্রিন।
আমি 2024 থেকে আজ পর্যন্ত মার্কেটের যে আপস অ্যান্ড ডাউন আছে এবং হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড দিস, আমি এই সিনপসিসগুলো একটু তুলে ধরার চেষ্টা করব, যেটা আমাদের ফার্দার ডিসকাশনে তাকে আরো সহজভাবে বোঝার জন্য সহযোগিতা করবে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি এখানে প্রথমে একটা ডিসক্লেইমার আছে, দ্য ডকুমেন্ট ইজ প্রিপেয়ার ফর ইনফরমেশন অনলি। এটা হচ্ছে আমাদের 2024 থেকে আমরা একটা গ্রাফিক্যাল রিভিউ ক্যান্ডেল স্টিকের মাধ্যমে আমরা যেটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে দেখি। এখানে আমাদের মার্কেটের আপস অ্যান্ড ডাউনের যে ট্রেন্ডটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করছি। এবং 2024 after August government changeover, the stock market faces the lots of obstacle, and because of this, after 24 August মার্কেটে একটা ডাউন ট্রেন্ড দেখেছি আমরা। it's a long time এটা। স্যার সরি, আমি একটু ইন্টারাপ্ট করছি। স্যার মানে প্রেজেন্টেশনটাতে আসলে এখনো এন্টার করেনি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে না? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে, কিন্তু এখানে জাস্ট হচ্ছে আপনার ফোল্ডারটা দেখাচ্ছে, কিন্তু আপনি যে ফোল্ডারে ঢুকেছেন সেটা এখনো দেখাচ্ছে না। পাওয়ার পয়েন্ট স্লাইডটা ওপেন করে এটা আবার ডিসপ্লেতে দিলে ভালো হতো। জি স্যার, মানে স্লাইডটা ওপেন করতে হবে। এখানে ছিল। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। সো বেসিক্যালি এই রিপ্রেজেন্টেশনের একটা উদ্দেশ্য আছে যে আমাদের মার্কেট সাইকোলজি বা কি কি ফ্যাক্টরগুলো আমার মার্কেটকে ইনফ্লুয়েন্স করে, অ্যান্ড এই ফ্যাক্টরগুলো সম্পর্কে যদি আমাদের একটা স্বচ্ছ অভিজ্ঞতা থাকে বা জ্ঞান থাকে, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট মেকিং এর ডিসিশনটা অনেক ইজি হয়। সো এখানে যে ফ্যাক্টরগুলো অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করেছে আফটার গভর্নমেন্ট চেঞ্জ ওভার অগস্ট 2024 টু May 29th May 2025 till then আমরা একটা ডাউন ট্রেন্ড অবজার্ভ করেছি। দেয়ার আর লট অফ রিজন বিহাইন্ড দিস ডাউন ট্রেন্ড। মার্কেট কিন্তু এমনি 6204 ছিল আমাদের অগস্টে, এবং 29th মেতে দ্য লোয়েস্ট পয়েন্ট 4607 ইন্ডেক্স পর্যন্ত এসেছে। সো এই যে একটা বিশাল ডাউন ট্রেন্ড, এটা এমনি হয়নি, দেয়ার আর লট অফ রিজন বিহাইন্ড দিস। এবং আমি এই রিজনগুলো বলবো, কারণ এই রিজনগুলোর সাথে সাথে যদি আমরা এই রিজনগুলো জানি এবং নিজেরা বুঝতে পারি যে আমাদের কখন আসলে ইনভেস্টমেন্ট ডিসিশনটা নেওয়া দরকার এবং কোন কোন ফ্যাক্টরগুলো আমাদেরকে স্টক মার্কেটকে ইনফ্লুয়েন্স করে, ওই সম্পর্কে আমাদের যে ভালো ধারণা থাকে, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশনটা অনেক বেশি ইজি হয়। অ্যান্ড একটা জিনিস দেখি, মার্কেট আউটলুক অগস্ট 2024 টু first half of 2025 after the political changeover was the second most performer among Asian frontier market in the first half of 2024-25. আমাদের মার্কেটটা এশিয়ান ফ্রন্টিয়ার মার্কেটের মধ্যে সবচেয়ে বাজে পারফর্ম করেছে বিকজ অফ লট অফ রিজন বিহাইন্ড দিস। ফার্স্ট অফ অল, ওয়ান ইজ দ্য পলিটিক্যাল আনরেস্ট ছিল, দেন the economy was confronted significant microeconomic চ্যালেঞ্জগুলো ছিল। তো এগুলো আসলে ইনভেস্টমেন্ট ডিসিশনের সময় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেগুলোকে আমাদেরকে কনসিডারেশন নিতে হয়, যে আমাদের আসলে দেশের পলিটিক্যাল সিচুয়েশনটা কেমন, ইজ ইট ইন স্টেবল সিচুয়েশন অর পলিটিক্যাল আনরেস্ট। যদি পলিটিক্যাল আনরেস্ট থাকে, মার্কেট ডেফিনেটলি ওয়েল পারফর্ম করবে না। দেন আমাদের ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনগুলো কেমন থাকে, ম্যাক্রো ইকোনমিকের যে চ্যালেঞ্জগুলো আসে আসলে, যেমন ধরেন আমাদের
সে সময় ইনফ্লেশনটা ছিল 11.66 after the government changeover. It is the historical highest in a decade. Then exchange rate একটা depreciation ছিল, তারপর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা আসলে আমাদের 18 বিলিয়ন ডলারের কাছাকাছি ছিল, দ্যাট ওয়াজ 40 বিলিয়ন, হিস্ট্রিক্যাল হাই রিজার্ভ অ্যান্ড টাইট লিকুইডিটি কন্ডিশন ছিল, মানি মার্কেটটা বেশ লিকুইডিটি ক্রাইসিসে ছিল। সো দিস আর দ্য লট অফ রিজন বিহাইন্ড দ্য ডাউনট্রেন্ড অফ দ্য মার্কেট ফ্রম অগস্ট 2024 টু 2025। সো আমরা যখন ইনভেস্টমেন্ট ডিসিশন নিব তখন আমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে যে আমাদের ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জগুলো কিভাবে আসে, ঠিক আছে কিনা, বা ম্যাক্রো ইকোনমিক আউটলুক কি পজিটিভ টেরিটরিতে আছে কিনা। দেন আমাদের ইনফ্লেশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল ইন্ডিকেটর, কারণ এটা যে কোনো দেশের জন্য একটা মরণাস্ত্রের মতো আর কি। যে দেশের ইনফ্লেশন যত বেশি হবে সেই দেশের আসলে রিস্কটা অনেক বেশি থাকে, যে দেউলিয়া হওয়ার পর্যন্ত সম্ভাবনা থাকে। লাইক শ্রীলঙ্কা, সে সময় শ্রীলঙ্কার ইনফ্লেশন অনেক হাই ছিল। সো আমাদের ইনফ্লেশনটাও 6.5 থেকে 11.66 ছিল। এটা একদম এক ডিকেডের মধ্যে হাইয়েস্ট এভার আর কি। দেন এক্সচেঞ্জ রেটটাও ভোলাটিলিটি ছিল। তার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটাও কমে আসছিল। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যখন কমে আসবে, সাধারণত একটা দেশে আসলে 3 মাসের রিজার্ভ থাকা লাগে ফর মিটিগেটিং দ্য ইম্পোর্ট কস্ট। আর লিকুইডিটি কন্ডিশন যদি, মানি মার্কেটের কন্ডিশন যদি টাইট থাকে, তো অবভিয়াসলি আমাদের ক্যাপিটাল মার্কেটেও লিকুইডিটি ক্রাইসিসটা ফেস করবে। অ্যান্ড লিকুইডিটি ক্রাইসিস যদি থাকে তাহলে আসলে মার্কেটে একটা পজিটিভ আউটলুক এক্সপেক্ট করাটা আসলে খুব ডিফিকাল্ট। সো আমরা যেটা দেখেছি এই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করেছি গভর্নমেন্ট চেঞ্জ ওভারের পরে। দ্যাটস ওয়াই মার্কেট ছিল, এশিয়ান ফ্রন্টিয়ার মার্কেটের মধ্যে ছিল সেকেন্ড পোস্ট পারফর্মার বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট। দেন আমরা দেখেছি আফটার 29th of May 2025 আমরা এখান থেকে একটা বুলিশ মুভমেন্ট পেয়েছি, যেখানে আমাদের ইন্ডেক্স ছিল বিগিনিং অফ দ্য সেকেন্ড হাফ অফ দ্য 2025 4607 ইন্ডেক্স থেকে 18 সেপ্টেম্বর ইট ইজ রিচড at 5668. That means around 27% index appreciation chilo. So during the bull run, those people invested in shares at the bottom or near about the 4700 index, they made very handsome profit, but lucrative profit এখানে হয়েছে during this period, কারণ এই সময়ে আমাদের ইকুইটি ইন্ডেক্সের রিটার্ন ছিল 23.03%। সো একটা হ্যাফটি রিটার্ন ছিল। এবং এরপরে দেখতে পাচ্ছি আমরা আফটার অগাস্ট দেয়ার ইজ একটু কারেকশন হয়েছে। অ্যান্ড বাজারের উঠানামাটা হচ্ছে আসলে ভেরি ন্যাচারাল। বাজার উঠবে নামবে, দিস দ্য ন্যাচারাল বিউটিস অফ দ্য ক্যাপিটাল মার্কেট। ওয়ার্ল্ডে যে কোনো মার্কেটে এরকম প্রাইস ফ্লাকচুয়েশন থাকবে, একটু বাড়ার পরে আবার কমবে, দেন আবার বাড়বে, একটা বিজনেস লাইফ সাইকেলের মতো। এটা বাজারের ন্যাচারাল ফেনোমেনা। সো আমরা এই কারেকশনটাকে, রিসেন্ট যে কারেকশনটা আমরা দেখতে পেয়েছি, এখন যেখানে আছে ইন্ডেক্সটা 5300 অ্যাবাভ, সো এটাকে আমরা ন্যাচারাল কারেকশন হিসেবেই ধরে নিচ্ছি। কারণ এখানে 5668 ইন্ডেক্সে প্রফিট বুকিং এর একটা প্রবণতা ছিল। পিপল মেক দ্য হেফটি প্রফিটস, এবং এখানে প্রফিট টেক করার পর কিছু কিছু ইন্টেলিজেন্ট ইনভেস্টর আছে, স্মার্ট মানি ছিল, এগুলো প্রফিট বুকিং হওয়ার পরে হয়তোবা এখন ওনারা ওয়াচ অ্যান্ড ওয়েট সিচুয়েশন আছে। তারপর সামনে আমাদের জুন এন্ডিং কোম্পানিগুলোর ডিভিডেন্ড ডিক্লারেশন আছে, দেন ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার আছে। সো ওগুলো মানুষ হয়তো একটু ওয়েট করছে যে ওদের কর্পোরেট আর্নিংগুলো কেমন হয়, ডিভিডেন্ড ডিক্লারেশনগুলো কিভাবে হয়। বাট আমি এই কারেকশনটাকে আমি পজিটিভ হিসেবে দেখছি, এবং এই পজিটিভ হিসেবে দেখার পেছনে অনেকগুলো কারণ আছে। সো আমরা এগুলো হয়তো পরে একটু ডিসকাশন করব। সো আমরা আগে এই বুল রানের পিছনে কি কি আসলে ইন্ডিকেটর কাজ করেছে বা কি কি সিগন্যাল কাজ করেছে 4607 থেকে 5668, দেয়ার মাস্ট বি
লট অফ রিজন বিহাইন্ড দিস বুল রান। বাজার তো আর এমনি এমনি এখানে আসেনি, এরকম একটা বিগ বুল রান হয়নি। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। যেমন ধরেন বেসিক্যালি ফার্স্ট ফ্যাক্টর ছিল আমি যেটা বলেছিলাম, ইনফ্লেশনের একটা বিষয় ছিল, যেটা আমাদের হাইস্ট ছিল লাস্ট ডিকেটে 11.66। আমরা দেখছি যে অ্যাট দ্য এন্ড অফ মে আমাদের ইনফ্লেশনটা কুল ডাউন হয়ে আসছে 8.29, অ্যারাউন্ড 8.29। সো ইনফ্লেশনটা যখন ইজি হয়ে যায় তখন আর এই ইনফ্লেশনটাকে একটা কমফোর্টেবল জোনে আনার জন্য বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক টেক লট অফ ইনিশিয়েটিভস। আদারওয়াইজ ইনফ্লেশনটাকে কন্ট্রোল করাই হচ্ছে গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংকের প্রধান একটা কাজ আর কি। সো ইনফ্লেশনটা কন্ট্রোল করার জন্য বাংলাদেশ ব্যাংক সেভারাল টাইম ওনাদের বিভিন্ন ইন্ডিকেটরগুলো আছে, লাইক রেপো রেটটা ওনারা সেভারাল টাইম ইনক্রিজ করে 10% পর্যন্ত করেছে। দ্যাটস ওয়াই ইনফ্লেশনটা কুল ডাউন হয়ে আসছে। সো এরপরে এসেছে কিছু ম্যাক্রো ইকোনমিক ছিল, চেঞ্জেস ছিল, গভর্নমেন্ট লট অফ ইনিশিয়েটিভ ছিল, যেগুলো আমাদেরকে একটু হোপ দেখাচ্ছে, লাইক টু সি দ্য গ্লিমিং স্পায়ার্স অফ সিটাডেল, লাইক বাংলাদেশ ব্যাংক ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রিগ্যাম চালু করেছিল, এমিং টু এনহ্যান্স স্টেবিলিটি অফ দ্য ফরেন এক্সচেঞ্জ। আফটার দ্যাট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফরেন এক্সচেঞ্জে রেটটা স্টেবল আছে, ফার্দার ডেপ্রিসিয়েশন হচ্ছে না। তারপর পয়েন্ট ইনফ্লেশন ছিল ইন জুলাই 2024 11.66, দেন এটা ডিক্লাইনিং হয়েছে 8.48%। দ্যাট মিনস ইনফ্লেশনটা কমে আসছে, যেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলি। বাই জুন 2025 ইট ইজ such a good indicator for the investment in the capital market. এটা বেশ ভালো একটা ইন্ডিকেটর। যখন ইনফ্লেশন একটা কমফোর্টেবল জোনে থাকে তখন মানে ইকোনমির অনেকগুলো জিনিস অনেকটা ইজি হয়ে যায়। দেন আসছে এক্সপোর্ট ডিমান্ড। আমাদের এক্সপোর্টটা বেড়েছে 86%, USD 48.3 বিলিয়ন ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 25, যেটা 2024 এর ছিল 44.5। সো এটা আমাদের রিজার্ভকে বাড়াতে একটা সহায়ক ভূমিকা পালন করেছে, কারণ এক্সপোর্টের মাধ্যমে তো আমাদের ফরেন কারেন্সিগুলো আসে। সো আমাদের যেটা 18 বিলিয়নে ছিল ইজ এ রিস্কি জোন, আমাদের রিজার্ভও আসলে বিফোর ইনভেস্টমেন্ট আমাদেরকে রিজার্ভটাকেও আসলে কনসিডারেশনে নিতে হবে, কারণ এখানে যদি মেজর ফ্লাকচুয়েশন হয় বা ডাউন ট্রেন্ডে থাকে, তো মার্কেট ইনভেস্টররা কনফিডেন্স পাবেন না ইনভেস্টমেন্টের জন্য, কারণ যদি রিস্কি জোনে থাকে। সো আমাদের এই যে এক্সপোর্ট অ্যাকচুয়ালি ড্রিভেন বাই দ্য রেডিমেড গার্মেন্টস, এক্সপোর্টটা আমাদের রিজার্ভটাকে বিল্ড আপ করেছে। এবং এক্সপোর্টের পাশাপাশি দ্য কি রোল প্লেয়ার দ্য রেমিটেন্স হচ্ছে আমাদের অ্যানাদার সোর্স অফ ফরেন কারেন্সি ইনকাম। এটাও 30.33 বিলিয়ন উইথ এ 26.8% গ্রোথ ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 25। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেমিটেন্সে একটা বিশাল 26.8% গ্রোথ হয়েছে। সেটাও আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে স্টেবল করতে সহায়ক ভূমিকা পালন করেছে বা মেজর ভূমিকা পালন করেছে। এবং এই রেমিটেন্সটা বাংলাদেশে আনার জন্য সেন্ট্রাল ব্যাংক অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছিল। দ্যাটস ওয়াই রেমিটেন্সগুলো আগে হুন্ডি বা ইলিগাল চ্যানেলের মাধ্যমে আসতো, যেগুলো অফিসিয়ালি রেকর্ডেড হতো না। এখন লিগাল চ্যানেলের মাধ্যমে রেমিটেন্সগুলো আসাতে আমাদের রিজার্ভটা একটা হেলদি জন্য পৌঁছেছে। সো এট দ্য মিডল অফ দ্য সেপ্টেম্বর আমাদের রিজার্ভ এখন প্রায় 31 বিলিয়ন। এটা বেশ একটা কমফোর্টেবল জোনে আছে। সো ইনভেস্টমেন্টের আগে আমাদেরকে এই দুইটা জিনিসও বেশ কনসিডারেশন নিতে হয়। যেমন ধরেন আমাদের এক্সপোর্ট গ্রোথ যদি স্টেডি গ্রোথ থাকে, সো আমাদের রিজার্ভটা স্টেবল থাকার চান্স অনেক বেশি। সো এইটাকে অনেকেই কনসিডারেশনে নেই ইনভেস্টমেন্টের আগে। দেন রেমিটেন্স যদি প্রপার চ্যানেলে না আসে, লিগ্যাল চ্যানেলে আসে, আর রেমিটেন্সের ফ্লো যদি কমে যায়, তাহলেও কিন্তু রিজার্ভে একটা প্রভাব ফেলবে।
তারপর সেন্ট্রাল ব্যাংকের আরো অনেকগুলো ইনিশিয়েটিভ ছিল, যেমন হেল্প করার জন্য, যেহেতু আমাদের মানি মার্কেটটা অনেক টাইট ছিল। সো এখানে কিছু ওনাদের টুলস আছে যেগুলো দিয়ে ওনারা মানি ফ্লোকে কন্ট্রোল করে। এনসিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও বলে একটা টার্মস আছে, সেটা আমাদের 3.5% ছিল, যেখান থেকে এটা কাম ডাউন টু 3%। এটাকে সেট করেছে 3%, এতে করে ব্যাংকের লিকুইডিটি পাওয়ারটা অনেক বেড়ে যায়। দেন এসডিএফ আর একটা রেট আছে, দ্যাট ইজ কল্ড দ্য স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটিস। সাধারণত আমাদের দেশে কমার্শিয়াল ব্যাংকগুলা সেন্ট্রাল ব্যাংকের ডিপোজিট রেখে ইন্টারেস্ট আর্ন করে, স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটিকে আমরা যেটাকে বলি। দেন এটাকে একটু কমিয়ে 8% করা হয়েছে। মানে 8% কমানো হয়েছে মানে কি, এটা রেটটা কমানো হয়েছে। সো এখানে দেখবেন এত লোয়ার ইন্টারেস্ট রেটে ব্যাংক মে নট বি লাইক টু ডিপোজিট, কারণ এর চাইতে ভালো রিটার্ন হয়তো আমাদের গভর্নমেন্ট ইল্ডে আছে, গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে আছে, বা আদার ইনভেস্টমেন্টে আছে। যেমন ধরেন এখন যদি ওনারা ব্যাংকে ইনভেস্টমেন্ট করে থাকেন বা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করে থাকেন, এট দ্য এন্ড অফ দ্য মে দে অলসো মেড আ লুক্রেটিভ প্রফিট। সো 8% এর চাইতেও হয়তো বা অনেক ভালো। সো এটা করার পেছনে একটা কারণ ছিল যেন ব্যাংকগুলা এখানে ইন্টারেস্ট হারিয়ে ফেলে যে এসডিএফ রেটে ডিপোজিট করার জন্য, তখন মানিগুলা আমাদের মেইন স্ট্রিমে চলে আসবে মানি মার্কেটের। অ্যান্ড এটাও কিন্তু লিকুইডিটিটাকে সাপোর্ট করেছে বা লিকুইডিটিটাকে বাড়িয়েছে ব্যাংকিং চ্যানেলে। So due to substantial liquidity support from the BB during second half of financial 25, মানে after June, excess liquidity asset rose to 2,35,000 টাকা। তো জুনের পরে দেখা যাচ্ছে যে আমাদের এক্সেস লিকুইডিটি আছে ব্যাংকিং চ্যানেলে 2,35,500 কোটি টাকা, যেটা ছিল 1,95,824 কোটি টাকা। সো এই লিকুইডিটি সিচুয়েশনটা আসলে সব ব্যাংক তো এখন আর অত সলভেন্ট না। লট অফ ব্যাংক আমরা দেখেছি স্ক্যাম ছিল, তারপর লোন ফ্রড ছিল, স্ট্রাগলিং, আর যেগুলো সাবস্ট্যান্ডার্ড ব্যাংক আছে আর কি, মোর দেন 7 ব্যাংক আর দ্য ভেরি গুড এনাফ। সো দে হ্যাভ দ্য এক্সেস লিকুইডিটি, তার মানে যাদের এক্সেস লিকুইডিটি থাকবে তাদের ইনভেস্টমেন্ট ক্যাপাসিটিও বাড়বে। সো এখানে কিছু ফান্ড ব্যাংক থেকে ক্যাপিটাল মার্কেটে ইনজেক্ট হয়েছে, কারণ ওনাদের যে এক্সপোজার লিমিট আছে, ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিটের মধ্যে থেকে ওনারা এখানে ইনভেস্টমেন্ট করেছেন টিল অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ ব্যাংক ডেটা, এটা মে জুন জুলাই পর্যন্ত। সো এখানে যেহেতু একটা ফান্ড ইনজেক্ট করছে, সো ডিমান্ডও বেড়েছে। তারপর এই যে প্রাইসের যে ফ্লাকচুয়েশন হয়, অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য টোটালি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যখন এখানে আসলে মানি মার্কেটের, ক্যাপিটাল মার্কেটের মূল স্ট্রেংথই হচ্ছে মানি, টাকা যখন আসবে মার্কেটে from the different angles, from the institutional investors or from banking channel or high net worth client, obviously market will go to the positive territory. তো লিকুইডিটি ক্রাইসিস থাকলে মার্কেটে আসলে বুল রান করাটা ভেরি ডিফিকাল্ট। সো আমরা দেখেছি যে the second half of the financial year 25 আমরা কিছু পজিটিভ ম্যাক্রো ইকোনমিকের আউটলুক পেয়েছি, যে কারণে এখানে কিছু অপটিমিস্টিক হয়েছে ইনভেস্টররা। দ্যাটস ওয়াই দে আর ইনভেস্টিং ইন দিস মার্কেট, যে হোপ দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনগুলা স্টেবল সিচুয়েশন আসতেছে ধীরে ধীরে। লাইক যেমন ধরুন বললাম আমি, ইনফ্লেশনটা কমে যাচ্ছে, তারপর রিজার্ভটা একটা স্টেবল স্ট্যান্ডার্ডে আছে, এবং এখন পর্যন্ত সোফার নো পলিটিক্যাল আনরেস্ট। সো এগুলো কিন্তু এই কয়েকটা জিনিস কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ফেভারেবল কন্ডিশনে আছে, এবং এই ফেভারেবল কন্ডিশনের কারণে এবং প্রসপেক্ট অফ দ্য নিয়ার ফিউচার বাংলাদেশ ইকোনমি মে ডু ওয়েল বেটার, এই ফোরকাস্টটাকে সামনে নিয়ে এখানে ইনভেস্টমেন্ট হয়েছে, and that's why people are make profit during this time. Then বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে অনেকগুলো ইনিশিয়েটিভ ছিল to restore the investor confidence
এখানে একটা সভারেন গ্যারান্টি দিয়েছিল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ টু বুস্ট মার্কেট লিকুইডিটি। দেন তারপর শিডিউল ব্যাংকগুলোর জন্য 200 কোটি টাকার একটা ফান্ড ছিল মার্কেটে, ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট। ব্যাংকগুলো লিকুইডিটি ক্রাইসিসের কারণে থাকার কারণে হয়তো বা ওই ফান্ডটা আমরা এখানে প্রপারলি ইউটিলাইজও করতে পারিনি, এবং এই ফান্ডের মেয়াদ ছিল আসলে ফেব্রুয়ারি 2025। 200 কোটি টাকা ইনভেস্টমেন্টের যে একটা স্টিমুলাস প্যাকেজ ছিল, সো এইটার টাইম ফ্রেম বাড়িয়ে ডিসেম্বর 31, 2026 পর্যন্ত করেছে। সো ব্যাংকগুলা যদি চায় বা if they have the ability they can invest 200 crore fund for capital market investment. So এটাও একটা ভেরি সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে। তারপর হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট অলরেডি প্ল্যান টু ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকেও মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। তার মধ্যে একটা ছিল যে গভর্নমেন্টের যে স্টেক আছে আমাদের এমএনসি কোম্পানিগুলোতে, যেগুলোকে আমরা মাল্টিন্যাশনাল কোম্পানি বলি, ওইখান থেকে ওনাদের শেয়ারগুলোকে কমাবে, লার্জ টু লিস্ট এবং স্টক মার্কেটে লিস্টেড করার একটা ইনিশিয়েটিভ অলরেডি টেকেন। এবং নট অনলি দ্যাট, গভর্নমেন্টের যে ভালো ভালো কোম্পানিগুলো আছে আমাদের, সেগুলোকে লিস্টেড করার অলরেডি একটা প্রসেসিং ডিসকাশন চলছে। সো দিস আর দ্য ভেরি মাচ পজিটিভ ইনিশিয়েটিভ। সো এই যে পজিটিভ ইনিশিয়েটিভগুলোও কিন্তু আমাদের ইনভেস্টরদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করে, এবং যখন ইনভেস্টরদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হয় তখন ওনারা এখানে ধীরে ধীরে ইনভেস্টমেন্ট শুরু করে, যে আমরা একটা ভালো সময় আশা করতে পারি। আর আরেকটা জিনিস দেখেছি, আমাদের মার্কেটের একটা ল্যাক অফ গভর্নেন্স ছিল, বিশেষ করে আমাদের ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারে। আমরা প্রত্যেকটা লিস্টেড কোম্পানি কিন্তু বছরে 4 বার আর কি 4 বার ওদের ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার দেয়। সো এই ডিসক্লোজারগুলোর প্রতিও মানুষের একটা ট্রাস্ট কম ছিল, বিকজ লট অফ এখানে যারা ছিলেন আর কি ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারগুলো যারা রেডি করেন, এখানে অনেক ফেব্রিকেটেড থাকতো, এলিমেন্টস থাকতো, যেটাকে ইনফ্লেটেড আর্নিং দেখাতো, অ্যাকচুয়ালি অতটা আর্ন করতেও পারেনি। সো এখানে চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মগুলোর একটা হিউজ কন্ট্রিবিউশন থাকে। সো এই যে ইনফ্লেটেড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করা, এটাকে বন্ধ করা ট্রাই করছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। আমরা রিসেন্টলি দেখেছি বেশ কয়েকটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মকে 5 ইয়ার্সের জন্য নিষিদ্ধ করেছে। সো এই ধরনের ইনিশিয়েটিভগুলো যখন নেওয়া হবে, তখন রেস্ট অফ দ্য ফার্ম যখন কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্ট তৈরি করবে, তখন ওইখানে একটা ট্রান্সপারেন্সি আসবে, and people will get the real picture of the corporate earning of a listed company. That is the most important factors. কারণ ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারে যদি মানুষের ট্রাস্ট না থাকে কোম্পানির, মানুষ এখানে আসলে ওই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে রিস্ক ফিল করবে বা কমফোর্ট ফিল করবে না। সো এই ইনিশিয়েটিভটাও খুব ভালো একটা ইনিশিয়েটিভ ছিল। দেন ফাইন্যান্সিয়াল অ্যাপার্সি হয়েছে আমাদেরকে, ওনাদেরও কিছু দায়িত্ব আছে যে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিসগুলোকে ডিটেক্ট করা এবং ওদের বিরুদ্ধে অ্যাকশন নিলে নিশ্চয়ই একটা পজিটিভ রেজাল্ট আসবে। ইভেন আমাদের ক্রেডিট রেটিং এজেন্সি যেগুলো আছে, ওনাদেরকেও আমার মনে হয় যে আরেকটু যদি টাইট পলিসি দিয়ে হ্যান্ডেল করা যায়, তাহলে পিপল উইল গেট দ্য অ্যাকচুয়াল ক্রেডিট রেটিং, অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার অর ফাইন্যান্সিয়াল হেলথ অফ আ কোম্পানি। মানে এখানে যদি ফেব্রিকেটেড আর্নিং দেখানো হয়, মানুষ কিন্তু একটা ভুল তথ্য পাবে, ভুল ইনভেস্টমেন্ট হবে, রিস্ক থাকবে। কারণ ক্যাপিটাল মার্কেট তো অনেক সফিস্টিকেটেড জায়গা, এখানে ইনভেস্টমেন্টের রিস্ক আছে। সো ট্রান্সপারেন্সিটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখানে অনেকগুলো পজিটিভ ইনিশিয়েটিভ হওয়ার কারণে মার্কেটটা একটা পজিটিভ মোমেন্টামের মধ্যে আছে। সো এগুলো আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে এবং সেন্ট্রাল ব্যাংক থেকে যে ফেভারেবল ডিসিশনগুলো নেওয়া হয়েছে, এগুলো সবই আসলে মার্কেট ফ্রেন্ডলি ছিল এবং লিকুইডিটি সাপোর্ট ছিল। দ্যাটস ওয়াই উই কুড সি দ্য পজিটিভ মুভমেন্ট অফ দ্য মার্কেট। সো এই আলোচনাগুলোর বিষয়বস্তু আসলে একটাই, যে আমরা যখন ইনভেস্টমেন্ট করি মার্কেটে,
তো প্রত্যেকটা ইনভেস্টরের কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যান থাকে, কারণ ক্যাপিটাল মার্কেট হচ্ছে সবচেয়ে রিস্কি প্লেস ফর ইনভেস্টমেন্ট। আর এখানে যে কোনো ইস্যুই বেশ সেন্সিটিভ। লাইক আমরা যেমন ধরেন ডিউরিং কোভিড আমরা এক ধরনের প্রবলেম ফেস করেছি, যে সমস্ত ওয়ার্ল্ডই একটা গ্লোবাল টেনশন ছিল। তখন ওয়ার্ল্ডের অন্যান্য স্টক মার্কেটও একই ধরনের পারফর্ম করেছে, আমাদের ক্যাপিটাল মার্কেটও একই রকম পারফর্ম করেছে। সো এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টর। সো এগুলো সম্পর্কে যদি আমাদের একটা সম্যক ধারণা থাকে, ভালো ধারণা থাকে, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন টেক করতে অনেক সহজ হবে, বা কখন করতে হয়, বা আমাদের ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনগুলো কি কি আছে, ঠিক আছে কিনা, এগুলো সব কনসিডারেশনে নিয়ে আসলে ইনভেস্টমেন্ট ডিসিশনটা নিতে হয়। যেহেতু স্টক মার্কেটের রিস্ক আছে, রিওয়ার্ডও তো অনেক হাই, হায়ার রিস্ক হায়ার রিটার্ন। সাপোজ একজন মানুষ ইনভেস্টমেন্ট প্ল্যান করেছেন যে উনি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবে, সো ওনার যদি একটা সেট অফ গোল থাকে, হাউ মাচ রিটার্ন অ্যান ইনভেস্টর ওয়ান্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, দ্যাট মাস্ট বি হ্যাভ টু হ্যাভ এভরি ইনভেস্টর। কারণ ইনভেস্টমেন্ট যদি গোল না থাকে, ইনভেস্টমেন্ট প্ল্যান না থাকে, তাহলে ওই ইনভেস্টমেন্টটা ব্যাড ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট হবে। সো স্টক মার্কেটে যেহেতু প্রাইসের একটা ফ্লাকচুয়েশন হয়, আপস অ্যান্ড ডাউনস থাকে, সো এখানে যখন আপনি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, আপনার অ্যাসেটের ভ্যালু কমবে, সিকিউরিটি ভ্যালু কমে যাবে। সো এই রিস্কটা এখানে আছে। তো এই জন্য এখানে ভালো নলেজ গ্যাদার করতে হবে ইনভেস্টমেন্টের সময়, কোন সময় ইনভেস্টমেন্ট করা ভালো, বা কখন আসলে সঠিক টাইম। সো এগুলাও অনেকটা আপনার যদি টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ভালো ধারণা থাকে, বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়েও ধারণা থাকে, তাহলে ডেফিনেটলি ইউল ডু ওয়েল। অ্যান্ড স্টক মার্কেটের চার্ম হচ্ছে যে এখানে যেহেতু হাই রিস্ক হাই রিটার্ন, মানুষ যখন কনভেনশনাল সেভিংস করে, তখন মানুষ ইনভেস্টমেন্টে যায়, তখন আসলে কম্পেয়ার করে কোথায় গেলে উনি ভালো রিটার্ন পাবে। সো যেমন ধরেন আমাদের দেশে যে কনভেনশনাল সেভিংস গুলো আছে, লাইক মানুষ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কিনে, যেটাকে আমরা সঞ্চয়পত্র বলি, সেখানে একটা ভালো রিটার্ন আছে। গ্রুপ অফ পিপল এনগেজ টু দেয়ার, যে ওইখানে ইনভেস্ট করে ওনারা একটা ভালো রিটার্ন পায়, মোর দেন দ্য 10%। দেন আমাদের ট্রেজারি বন্ডের ইল্ড লাস্ট ফিউ ইয়ার্স এটা খুব ভালো ইল্ড ছিল। সো আমরা দেখেছি ব্যাংকগুলার একটা, বা বড় বড় লার্জ কর্পোরেট বডিগুলার ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্টের একটা প্রবণতা ছিল, এবং এখনো আছে, যেহেতু ইল্ডটা ভালো এবং এটা একটা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট। যেহেতু ট্রেজারি বন্ডের ইস্যুয়ার হচ্ছে গভর্নমেন্ট, তো এটা একদম রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট ছিল, ভালো রিটার্ন ছিল। অ্যান্ড রিটার্ন কিন্তু আমাদের ইনফ্লেশন রেটের চাইতে মাচ হায়ার দ্যান দ্য ইনফ্লেশন রেট। কারণ আমাদের যদি এখন ইনফ্লেশন রেট 8.48 থাকে, এবং আমরা যে ট্রেজারি বন্ড থেকে রিটার্ন পাই 10%, সো এটা আমাদের ইনফ্লেশন রেটের চাইতে ভালো এবং গুড রিটার্ন, 10% রিটার্ন। অ্যান্ড ইন দ্য মেইন টাইম সাম পিপল, আসলে আরো কিছু এক ধরনের ইনভেস্টর আছেন, তাদের সঞ্চয়কে ব্যাংকে ডিপোজিট বা এফডিআর করে, বাট দ্য রেট ইজ ভেরি লো। ইট ইজ অ্যারাউন্ড যে নেক্সট প্রিভিয়াস যেটা আমাদের মনিটরি পলিসি হয়েছে, সেখানে একটা ডিপোজিট রেটের কত হবে সেটা ডিফাইন করে দিয়েছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 6 point something, স্লাগিশ হাই। মানে 2024 এর চাইতে ইন্টারেস্ট রেটটা স্লাগিশ হাই, বাট বিলো দ্য ইনফ্লেশন। সো অ্যাকচুয়ালি যখন আপনার কোনো রিটার্ন ইনফ্লেশন রেটের চাইতে কমে আসবে, অ্যাকচুয়ালি ইট ইজ এ নেগেটিভ গ্রোথ। সো ব্যাংকে যদি ওই ধরনের ডিপোজিট থেকে খুব একটা ভালো রিটার্ন আসছে না। বাট দোজ পিপল ইনভেস্ট ইন স্টক মার্কেট, সাপোজ বিগিনিং অফ দ্য ইয়ার, এখানেও যদি কেউ ইনভেস্ট করে থাকে, লাইক 5,200 or 300, এইসব জায়গায় যদি কেউ ইনভেস্টমেন্ট করে থাকে, ইট ইজ অ্যারাউন্ড জানুয়ারি 2025। সো এরপরে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল, যখন আপ ট্রেন্ডে ছিল, যারা এখানে শেয়ার কিনেছেন, ইকুইটি ইনভেস্টমেন্ট করেছেন এবং হোল্ড করেছেন, অ্যান্ড মার্কেট যখন 5,668-এ গিয়েছে, তখন এখানে ওনার একটা খুব ভালো একটা রিটার্ন পেয়েছেন, অ্যান্ড দ্যাট ইজ মোর দেন দ্য আদার কনভেনশনাল সেভিংস। ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টের আসলে দুইটা কারণ আছে। একটা হচ্ছে ক্যাপিটাল গেইন অপরচুনিটি আছে, অ্যান্ড দ্য রেট ইজ মাইট বি ভেরি মাচ হায়ার। দেন আরেকটা হচ্ছে আপনি
dividend income আছে, and some tax incentive আছে. That's why people are investing in the capital market. And more interestingly, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ইকুইটি মার্কেট হচ্ছে মোস্ট লিকুইড অ্যাসেট। এটা যারা ইনভেস্টর আছেন ওনারা কিন্তু এটা খুব প্রেফার করেন যে আমি আমার অ্যাসেটটাকে আমার প্রয়োজনের সময় যদি আমি লিকুইড করতে পারি, এনক্যাশ করতে পারি, এটা একটা গ্রেট ফ্যাসিলিটি যেটা আমরা স্টক মার্কেট থেকে পেয়ে থাকি। যেমন আপনি যদি ল্যান্ড ইনভেস্ট করে থাকেন আপনি কিন্তু ইজিলি লিকুইড করতে পারবেন না। আর যদি ধরেন আদার যেগুলো আছে যেমন ধরেন সঞ্চয়পত্র যদি আপনি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম পর্যন্ত না থাকেন, আপনি যদি এটাকে এনক্যাশ করতে চান তাহলে কিন্তু আপনার যে ইন্টারেস্ট পাওয়ার কথা সেগুলো পাবেন না। সো দিস দ্যান আদার অবস্ট্যাকল অফ ইনভেস্টিং ইন দ্য ন্যাশনাল সেভিং সার্টিফিকেটস। কিন্তু আর অন্যান্য সেভিংস স্কিমে যেমন ধরেন ডিপোজিট স্কিমগুলো যা এগুলো থাকে ব্যাংকিং সেক্টরে, ওইখানে কিন্তু ইন্টারেস্ট আপনার যা ইন্টারেস্ট পাচ্ছেন তার উপর কিন্তু ট্যাক্স আছে। সো আমাদের ক্যাপিটাল মার্কেটে ট্যাক্স হচ্ছে 10 to 15%, বাট আমাদের ক্যাপিটাল মার্কেটে গেইন ট্যাক্স আপ টু 50 লাখ সুপার আর ট্যাক্স ফ্রি। এই যে ক্যাপিটাল গেইনের উপর 50 লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইনের উপর আপনার কোনো ট্যাক্স ইম্পোজ হয় না। So these are the some incentive that you might get from the capital market. And এখন আমাদের ম্যাক্রো ইকোনমিকের যে আউটলুক বলেছিলাম আমরা, যে ইনফ্লেশনটা কুল ডাউন হচ্ছে, রেমিটেন্স ফ্লো ইজ ভেরি গুড এনাফ, দেন এক্সপোর্টটা গ্রোথ হচ্ছে। সো এটা একটা আমরা একটা কমফোর্টেবল জোনে আছি, বাট স্টিল আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলো হচ্ছে যেমন ইন্টারেস্ট রেট রাইজিং, ইন্টারেস্ট রেট অফ ল্যান্ডিং রেট, এটা একটা মেজর কনসার্ন। কারণ ইন্টারেস্ট রেট যখন বাড়বে ব্যাংকিং সেক্টরে, ইট ইজ দ্য হাই ইন্টারেস্ট রেট, তখন যারা আমাদের দেশের ব্যবসায়িক মহল আছেন ওনারা তো হাই ইন্টারেস্ট রেটে কিন্তু লোন অ্যাভেল করতে চাবেন না, এবং লোন যদি নিতে না চাই তো ব্যাংকের কাছে আইডল ফান্ড থাকবে। সো ব্যাংক চাইলে অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবেন, বাট যে যারা আছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা যদি এই রেটে লোন নিতে আগ্রহী না হয় তাহলে আমাদের প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটা কমে যাবে। বাট প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ কিন্তু একটা ল্যান্ডস্কেপ ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রিজ ইকোনমি। সো প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ ডাবল ডিজিট থাকাটা হচ্ছে এটা ভালো জায়গা। সো যেটা আমরা দেখেছি আসলে ইন জুন 2025 আমাদের প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ ছিল অনলি 6.5%. This is also another considerable issues before investing in the market. তো আমাদের প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ যদি এত নিচে হয় 6.5%, এটি কিন্তু হিস্ট্রিক্যাল লোয়েস্ট গ্রোথ। কারণে পলিটিক্যাল আনসার্টেনিটি আছে, ম্যাক্রো ইকোনমিক্যাল চ্যালেঞ্জ আছে। সো ইনভেস্টররা যদি লোন না নেয় তো আমাদের আসলে ক্রেডিট গ্রোথটা কম হবে, এবং আমাদের দেখবেন এটা কর্পোরেট আর্নিংও হ্যাম্পার্ড করবে। সো দ্যাট শুড বি ইন ডাবল ডিজিট। সো ডাবল ডিজিটে থাকলে এটা একটা ভালো সাইন। সো আরও কিছু চ্যালেঞ্জ আছে যে সামনে আমাদের যদি ইনফ্লেশনটা আবার বাড়ে, দ্যাট ইজ অ্যানাদার কনসার্ন। সো গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক তো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং অলরেডি পজিটিভ রেজাল্টও পেয়েছে যে দ্যাট ইজ কাম অ্যারাউন্ড 8 পয়েন্ট সামথিং। তারপর এখানে এই ইনফ্লেশনটাকে কুল করার জন্য বাংলাদেশ ব্যাংক যে ইনস্ট্রুমেন্টটা চালু করেছে যেটাকে আমরা রেপো রেট বলি, দ্য ল্যান্ড, ওই রেটটাকে 10% রিমেন রেখেছে মনিটরি পলিসিতে। সো দ্যাট 6.2% হচ্ছে গভর্নমেন্টের টার্গেটেড রেট ইনফ্লেশনটাকে নিয়ে আসার। সো এটা যতক্ষণ পর্যন্ত ওটার কাছাকাছি না আসবে ওনাদের টার্গেটেড রেটের কাছে, আমার মনে হয় রেপো রেটটা ওই জায়গায় থাকবে। তবে এটা আর্লি সিমটম যে আমাদের রেপো রেটটা কমার একটা সম্ভাবনা আছে, যেহেতু ইনফ্লেশন কুল ডাউন হচ্ছে। রেপো রেটটা কমে গেলে দেখবেন যে মানি মার্কেটে মানি সাপ্লাইটা অনেক বেড়ে যাবে। সো আরেকটা চ্যালেঞ্জ আছে, যেমন আমাদের নন পারফর্মিং লোন যেটাকে বলি আমরা, ব্যাড লোন ব্যাংকিং সেক্টরে রিচিং এট দ্য স্কাই রকেট, ইট ইজ অ্যারাউন্ড 4 লক্ষ কোটি টাকা। সো এটা একটা মেজর কনসার্ন।
সো সেটাকেও আসলে মিটিগেট করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ইনিশিয়েটিভ আছে, যেগুলো উইক ব্যাংক আছে ওদেরকে মার্চ করার চেষ্টা করছে। গভর্নমেন্ট উইল টেক দ্য লাইবিলিটিস। সো আই থিঙ্ক এই চ্যালেঞ্জটাকেও বাংলাদেশ ব্যাংক সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারবে। সো আমি শেষে দিয়ে আমি বলতে চাই এটা যে প্রসপেক্ট অফ পলিসি রেট কাট অ্যামিড ইজিং ইনফ্লেশন, যদি পলিসি রেট যেটাকে আমরা বলছি 10%, এটা একটা প্রসপেক্ট আছে এই রেটটাকে কমানোর জন্য যদি ইনফ্লেশনটা এই ট্রেন্ডে কমতে থাকে। সো দিস ইজ গুড সাইন ফর দ্য ক্যাপিটাল মার্কেট যদি পলিসি রেটটা কমে। তারপর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের যদি ফার্দার ডেক্লাইনিং না হয়, দেন অ্যানাদার সাইন হচ্ছে আমাদের ট্রেজারি বন্ডের ইল্ড এখন ডেক্লাইনিং ট্রেন্ডে আছে। এটাও কিন্তু আমাদের মার্কেটকে পজিটিভ মোমেন্টাম এনে দিবে, কারণ ইনভেস্টমেন্টগুলো আসলে সার্কুলেটেড হয় ফ্রম দ্য ওয়ান সেক্টর টু অ্যানাদার সেক্টর। যখন মানুষ কম্পেয়ার করবে দ্য রেট অফ দ্য ট্রেজারি বন্ড ইল্ড ইজ লোয়ার, দেন মানুষ অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের কথা চিন্তা করবে। সেক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট একটা ফার্স্ট চয়েস থাকতে পারে। সো যদি ওই ধরনের হয়, ডেক্লাইনিং ট্রেন্ডে থাকে ইল্ড, সো এখানে অনেক ইনস্টিটিউশন আছে, কর্পোরেট বডিজ আছে, তারা এখানে ওনাদের ইনভেস্টমেন্টটাকে কমিয়ে ইনভেস্টমেন্টটাকে মাইগ্রেট করবে ডিফারেন্ট সেক্টরে। সো এটাও আর একটা চান্স, যে কারণে আমি আশা করতেছি অ্যাট দ্য দিস ইয়ার আমরা একটা পজিটিভ ক্যাপিটাল মার্কেট পাবো ইনশাল্লাহ। আর বাংলাদেশ ব্যাংকের আসলে মেজর কনসার্ন থাকবে ইনফ্লেশন লেভেলটাকে 6.5 to 7% মধ্যে রাখা। এটা ইজ অলসো গভর্নমেন্ট টার্গেট, অ্যান্ড এটা একটা কমফোর্টেবল জোনে আসবে। কারণ ইনফ্লেশন যদি বাড়তেই থাকে, এটা আমাদের কর্পোরেট আর্নিংকে যেভাবে হ্যাম্পার্ড করে, আমরা দেখবেন আমাদের কর্পোরেট আর্নিংগুলো যখন ইনফ্লেশন 11-এ ছিল, যে ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারগুলো আমরা পেয়েছি স্টক চেঞ্জ থেকে ডিসিমিনেট করে কোয়ার্টারলি বেসিসে, সেখানে কর্পোরেট আর্নিংয়ে যথেষ্ট খারাপ অবস্থায় ছিল ডিউ টু ইনফ্লেশন। সো ইনফ্লেশন যখন ইজি হবে, তো কর্পোরেট আর্নিংও ধীরে ধীরে বাড়বে। তারপর ল্যান্ডিং রেট বাড়লে, ইন্টারেস্ট রেট যদি কমে, দেন কর্পোরেট আর্নিংয়ে একটা ইম্প্যাক্ট আসবে, পজিটিভ ইম্প্যাক্ট আসবে। কারণ অনেক লিস্টেড কোম্পানিজ আছে যারা ব্যাংক থেকে লোন নিয়েছে, এখন ইন্টারেস্ট রেট অ্যারাউন্ড 12%। সো ওই লোনের এগেনস্টে ওনাদেরকে হাই ইন্টারেস্ট দিতে হচ্ছে। সো এটাও কিন্তু কর্পোরেট আর্নিংয়ে হ্যাম্পার্ট করবে। সো আমরা আশা করছি যে নিয়ার ফিউচারে ইন্টারেস্ট রেটটাও একটু কমে আসবে। সো দিস আর দ্য পজিটিভ সাইন, যে আমাদের রেমিটেন্সের ফ্লো থাকা, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভসটা স্টেবল কন্ডিশনে থাকা, $31 বিলিয়ন, ভেরি গুড সাইন। এগুলো সব মিলে আমাদের আমরা একটা পজিটিভ মোমেন্টাম পাবো আশা করছি এবছর ইনশাল্লাহ। আর মার্কেটে এখন যে একটু কারেকশন চলছে, ইটস আমরা এটাকে আসলে প্রফিট বুকিং বলতে পারি। যাদের সো এখানে যখন একটা কমফোর্টেবল জোনে আসবে, তখন আমরা আবার এখান থেকে একটা মার্কেটের পজিটিভ মোমেন্টাম পাবো। সো অ্যাকচুয়ালি আসলে আজকে আমাদের সেশনটা অনেক দীর্ঘ হয়ে গেছে, আর অনেক কিছু প্ল্যান ছিল ইনভেস্টমেন্টের আগে, আসলে কিভাবে আমাদেরকে রিস্ক ম্যানেজ করতে হবে বিফোর পোর্টফোলিও ইনভেস্টমেন্টের আগে, এসব নিয়ে একটু ডিসকাশন ছিল, সময় স্বল্পতার কারণে হয়তো করা হয়নি। ইনশাআল্লাহ আমরা নেক্সট সেশনে আবার ট্রাই করব যে আমাদের আসলে পোর্টফোলিও ইনভেস্টমেন্টটা কিরকম হওয়া উচিত আমাদের ক্যাপিটাল মার্কেটে, এবং আমরা কোন কোন অ্যাপ্রোচগুলো নিলে আমাদের ইনভেস্টমেন্ট রিস্কটাকে আমরা মিটিগেট করব, এই সম্পর্কে আসলে ডিটেলস ডিসকাশন ছিল। তো আজকে আমি এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী সেশনে আমরা রিস্ক ম্যানেজমেন্ট, পোর্টফোলিও কনস্ট্রাকশন এইসব বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনায় আসবো। Sir, thank you so much.
ইনশাল্লাহ আমরা পরবর্তী সেশনে আমাদের আজকের যে ব্যাপারগুলো আমরা কভার করতে পারিনি, ইনশাল্লাহ পরবর্তী সেশনে আমরা চেষ্টা করব সেই ব্যাপারটাও কভার করে নিতে, কারণ আসলে অলরেডি আমরা 1 ঘন্টা পার করে ফেলেছি, আরো আমাদের দু একটা ব্যাপার আছে, সেগুলো আমরা একটু দেখি। আশা করি আজকের সেশনটা আমরা শেষ করতে পারবো। তবে তার আগে একটু বলে নিতে চাই যে লাস্টের দিকে কিন্তু একটা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার পর্ব থাকবে। সো আপনাদের যা যা কিছু কোয়েশ্চেন আছে, স্যারের কাছ থেকে যা যা জানার আছে, আমাদের যে চ্যাট বক্সটা আছে সেখানে কিন্তু লিখে দিতে পারেন, কারণ পরবর্তীতে আমি এখন একটু বেসিক লাইভ ট্রেডিং এ চলে যাব। সেশন লাইভটা কিভাবে আসলে লাইভ ট্রেডিং করা যায় সেটা একটু দেখিয়ে তারপর আমরা কোয়েশ্চেন এন্ড অ্যান্সারে চলে যাব। সেখানে স্যার আপনাদের যত কোয়েশ্চেন আছে চেষ্টা করবেন সেটার আসলে একটা অ্যান্সার আপনাদেরকে দিয়ে দিতে। আচ্ছা, আমরা একটু চলে যাই আমাদের অ্যাপটাতে। আচ্ছা, আমাদের যে ট্রেডিং অ্যাপটা আছে এটার নাম হচ্ছে ইউএফটি ফাস্ট, এবং এটার অ্যাড্রেসটা হচ্ছে wms.uftcl.com, অথবা ডিরেক্ট আমাদের ওয়েবসাইট থেকেও আপনি আসলে আমাদের অ্যাপে লগ ইন করতে পারেন। এবং অ্যাপে লগ ইন করার জন্য আপনার যেটা করতে হবে, প্রথমে আমাদের সঙ্গে একটা বিও অ্যাকাউন্ট অর্থাৎ বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এবং অ্যাকাউন্ট ওপেন করবার পরে আপনাকে আমাদের এখান থেকে অ্যাক্সেসটা দিয়ে দেওয়া হবে। তারপর আপনি সেটার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে আপনি অ্যাপে লগ ইন করতে পারেন। সো আমার এখানে অলরেডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, আমি একটু লগ ইন করছি। আচ্ছা, লগ ইন করবার পর এটা আমাদের যে ইন্টারফেসটা থাকে সেটা অ্যাপের প্রথম হোম পেজটা আসলে আমি এটা বলতে পারি। এবং হোম পেজে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বার আছে, অনেকগুলো অপশনস আছে, অনেক কিছু দেওয়া আছে। এবং এই সাইটটাতে আপনার ডিএসসি এর সাইটটা আছে, এবং এই সাইটটাতে আছে সিএসসি এর সাইটটা। কারণ এখন আমরা যেটা করছি, একই অ্যাপের ভেতরে ডিএসসি এবং সিএসসি দুটোরই আসলে ট্রেডিং এর যে সুযোগটা সেটা আসলে আমরা ইনক্লুড করেছি, এবং এটা মোটামুটি একটা সার্টেন টাইম পার হয়ে গেছে, যেটা আসলে অলরেডি রানিং চলছে। অর্থাৎ একই রুফের আন্ডারে আপনি ডিএসসি এবং সিএসসি দুটোকেই পাচ্ছেন, এবং ডিএসসি থেকে বাই করে আপনি আপনার প্রেফারেন্স অনুযায়ী সিএসসি তে সেল করতে পারছেন, অথবা সিএসসি থেকে বাই করে ডিরেক্ট ডিএসসি তে সেল করতে পারছেন। সো এই সুযোগটা কিন্তু থাকছে। এবং প্রথমে এই সাইটটাতে যেটা আছে, একটা অ্যাকাউন্ট স্ন্যাপশট আছে, এখান থেকে আপনি আসলে আপনার কি কি কোড আছে সেটার আন্ডারে মানে কি পরিমাণ আসলে ইনভেস্টমেন্ট আছে, কি পরিমাণ মার্কেট ভ্যালু তখন আছে, সব ডিটেলস আসলে এখান থেকে আপনি পেয়ে যেতে পারেন। এখানে আপনার পোর্টফোলিও ডিটেলসটা শো করবে, কি কি শেয়ার মানে কি কি আইটেম আপনার কাছে আছে, এবং সেটার আসলে কস্ট বা ডিটেল কি কি পড়ছে সবকিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং একদম রাইট সাইডে আছে পোর্টফোলিও হেলথ, আপনি এটা থেকে পোর্টফোলিও হেলথটা দেখে নিতে পারছেন। দেন এখানে আসলে অনেকগুলো ইন্ডেক্স চার্ট দেখিয়ে দেওয়া হয়েছে, মার্কেট সেন্টিমেন্ট, দেন মোস্ট ইনভেস্টেড সেক্টরস। রাইট নাও যেহেতু মার্কেট চলছে, অর্থাৎ আমাদের কিন্তু মার্কেট আওয়ার থাকে সকাল 10টা থেকে ঠিক দুপুর 2:30টা পর্যন্ত। সো রাইট নাও আসলে মার্কেট চলছে, সো মার্কেট অন আছে। এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফার্মাসিউটিক্যালস এটা আসলে টপে আছে, দেন ব্যাংক আছে, দেন ইন্স্যুরেন্স আছে। সো এখান থেকে আসলে আপনি দেখতে পারেন ওই স্পেসিফিক দিনে আপনার কোন সেক্টরটা সব থেকে বেশি এগিয়ে আছে। তারপর আপনার এখানে আরো অনেকগুলো অপশনস আছে, যে টপ পারফর্মিং স্টকস আজকে সব থেকে ভালো পারফর্ম করছে কারা, তাদের মধ্যে টপ গেইনার কারা, টপ লুজার কারা আছে। সো আপনি কিন্তু আসলে একবারে তাকিয়ে আপনি মোটামুটি একটা পুরো ডিটেলস আপনি আসলে ওই দিনেটা পেয়ে যেতে পারেন। দেন এখানে আপনাকে শো করছে যে আসলে ইন্ডেক্সের উপরে ইম্প্যাক্ট কোন স্টক গুলো ফেলছে, বা সামনে আসলে কি কি কর্পোরেট ইভেন্টস আছে, গ্লোবাল মার্কেটস এর একটা ডিটেলস আসলে এখানে দেওয়া আছে। সো এই সবকিছু আপনি মোটামুটি আমাদের ইন্টারফেস থেকে পেয়ে যেতে পারেন। এখন ট্রেড করবার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ট্রেড পেজে চলে যেতে হবে, এবং ট্রেড পেজটা সেকেন্ডে আছে। এন্ড এখানে আসলে আমি আমার মতো করে একটা পেজ সেটআপ দেওয়ার ট্রাই করেছি। এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে যেকোনো আপনার সুবিধা অনুযায়ী একটা সেটআপ দিয়ে নিতে পারেন। সো আজকে যেহেতু আমরা আসলে একটু বাই সেলটা দেখানোরই চেষ্টা করব, সো আমি কি কি রেখেছি সেটা একটু দেখাচ্ছি। আমি এখানে একটু ওয়াচ লিস্ট রেখেছি, এখানে আপনি আপনার পছন্দ মতো আসলে যেই শেয়ারটা আপনি সব সময় একটু চোখে রাখতে চান, অথবা আপনি একটু ওয়াচ লিস্টে রাখতে চান, সেটা এখান থেকে অ্যাড সিম্বল করে আপনি আসলে অ্যাড করে নিতে পারেন। সো আমি আসলে একটা সিম্বল যেটা আসলে অ্যাড করে দেখাতে চাই। আচ্ছা, আমি যদি এআইএল নিতে চাই তাহলে এখানে এটা অ্যাড করলাম, দেন পরবর্তীতে এখান থেকে আপনি সেভ অপশন দিলে সেটা আসলে সবসময় সেভ হয়ে থাকবে। এবং পরবর্তীতে আপনি জাস্ট মানে আপনার যদি এই শেয়ারটা ইম্পর্টেন্ট হয়, যে আপনি আসলে এটার বিষয়ে প্রতিদিন একটু দেখে নিতে চাচ্ছেন, তাহলে এটা আসলে আপনার চোখের সামনে থাকবে, ওয়াচ লিস্টে রেখে দিলে। দেন এখানে আমি চার্টটা অ্যাড করেছি, যে আমি যদি এটা ক্লিক করি, আচ্ছা এআইএল রেল একদম ডিটেলস আমি এখানে আসলে তাহলে পেয়ে যাচ্ছি, এআইএল এর চার্টটা পেয়ে যাচ্ছি। কারণ যে কারোর জন্য আসলে এই চার্টটা খুব ইম্পর্টেন্ট, আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে
ক্ষেত্রে এই চার্টটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি এখান থেকে আসলে ওটার বেশ একটা লম্বা সময়ের মুভমেন্ট একবারে দেখে নিতে পারেন। সেটা হতে পারে 1 ডে, 1 উইক অথবা 1 মান্থ অথবা 6 মান্থস, মানে আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনি যেটা দেখে নিতে চান। অ্যান্ড দেন হচ্ছে এখানে আমি পাশাপাশি ডিএসসি এবং সিএসসি দুটোকেই রেখেছি, এবং ডিএসসি তে আসলে রাইট নাও এখানে কোন বিট চলছে এবং সেটার আসলে বায়ার সেলারের অবস্থানটা কোথায় আছে, বা আসলে মানে এখানে আপনি পুরো একটা ডিটেলস পেয়ে যাচ্ছেন, যেটা আপনার বাই সেল করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এখানে আমি ডিএসসি টা দেখাচ্ছি এবং এখানে আসলে সিএসসি টা দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে আপনি আসলে বায়ারের বিট দেখতে পারেন, এখানে সেলারের বিট দেখতে পারেন, এবং এখানে আসলে লাস্ট ট্রেড প্রাইস কোনটা আছে, অথবা ওয়াইসিপি কি ছিল, কি পরিমাণ ট্রেড হয়েছে, লাস্ট ভলিউম কত ছিল, এবং আজকে টোটাল যে ট্রেডটা হয়েছে সেটার ভ্যালু কত, সেটার ভলিউম কত, মানে একটা টোটাল ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে নিতে পারেন। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আছে যে আজকে আসলে এই শেয়ারটা ডে লো কত পর্যন্ত নামতে পারে, মানে নেমেছে, অথবা ডে হাই কত পর্যন্ত উঠেছে। এবং এখানে আসলে আরেকটা ব্যাপার আছে যে সেল লো এবং সেল হাই, অর্থাৎ আজকে এই শেয়ারটা হাইয়েস্ট উঠলে কোন পর্যন্ত উঠতে পারবে, এবং সেটা যদি আসলে ফল করে সেক্ষেত্রে কোন পর্যন্ত যে আসলে এটা থেমে যাবে। সো আলটিমেটলি একটা টোটাল ডিটেলস যেটা আসলে আপনি যখন বাই সেল করতে যাবেন সেটা প্রয়োজন হবে, সো সেটা আসলে এখানে আছে। এবং আপনি যদি একটা কোম্পানির সম্পর্কে, অর্থাৎ ওই কোম্পানিটার শেয়ার আপনি বাই করবেন কিনা অথবা ওই সময় সেল করবেন কিনা, বা যেটাই হোক একটা কোম্পানির বেসিক অ্যানালাইসিস যদি করতে চান, সেক্ষেত্রে কোড নামে একটা অপশন আছে, এখানে কিন্তু আসলে একদম ডিটেলস দেখিয়ে দেয়। আমি যদি এআইএল এরটাই দেখতে চাই, আচ্ছা, তাহলে যে এখানে আলিফ ইন্ডাস্ট্রিজ এর একদম টোটাল বিষয়টা দেখিয়ে দিচ্ছে যে আসলে এটার সেক্টর কোনটা, এটা কোন ক্যাটাগরিতে আছে, এবং এটার আসলে পুরো মানে কি বলে কোয়ার্টার ওয়ানে কি ছিল, কোয়ার্টার টু তে কি দিয়েছে, কোয়ার্টার থ্রি তে কি অবস্থা ছিল, ইপিএস এর কি অবস্থা, অথবা লাস্ট ডিভিডেন্ড কত দিয়েছে, এবং এটার আসলে হোল্ডিংস কি পরিমাণ আছে, ডিরেক্টরের কত পার্সেন্ট, অথবা গভর্নমেন্টের আছে কিনা, ইনস্টিটিউটের আছে কিনা, মানে টোটাল একটা আসলে ওভারভিউ আপনি এখান থেকে পেয়ে নিতে পারেন। সো আপনি যেটা করতে পারেন, যে কোনো শেয়ার বাই সেলের ক্ষেত্রে আপনি প্রথমে একটু কোম্পানি অ্যানালাইসিসটা এখান থেকে করে নিতে পারেন, এন্ড দেন আসলে আপনি একটা ডিটেলস অ্যানালাইসিস চার্ট থেকে করে নিতে পারেন। আপনি চার্ট থেকে দেখে নিতে পারেন, আপনি যদি 1 ডে দেখতে চান তাহলে এভাবে 1 ডে দেখতে পারেন, 1 উইক দেখতে পারেন, 1 মান্থ, 6 মান্থস, মোট কথা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আসলে যে কোনোটা এভাবে খুব সহজে দেখে নিতে পারেন। এই সুযোগটা কিন্তু আমাদের অ্যাপে আছে এবং আমাদের অ্যাপে থাকছে। এখন আমি যদি একটু ট্রেডে চলে যাই, ট্রেড করতে গেলে বেসিক কয়েকটা জিনিস আসলে খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে মার্কেট ডেপথ। আপনার আসলে একটা মার্কেট ডেপথের একটা হচ্ছে চার্ট লাগবে, দেন হচ্ছে পোর্টফোলিওর যেই কি বলে আমাদের যে বারটা আছে সেটা লাগবে, অর্ডার টার্মিনালের বারটা লাগবে, এবং আরো আছে একটা অর্ডার সামারি, যে আসলে আপনার ওটা বাইসেল এক্সিকিউশন হয়েছে কিনা সেটা অর্ডার সামারিতে যে অ্যাড হয়। এবং এখানে একটা অপশন আছে রাইট সাইডে, এখান থেকে আসলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনোটা আসলে অ্যাড করতে পারেন। এখানে আপনি যদি দেখতে পারেন, এখানে অ্যাকাউন্ট লিমিট থেকে শুরু করে পোর্টফোলিও এবং আরো অনেকগুলো আছে, বাল্ক অর্ডার চার্ট আছে, দেন হচ্ছে ইন্ডেক্স চার্ট আছে, ইন্ডেক্স ইম্প্যাক্ট আছে, মোট কথা আপনার যা কিছু প্রয়োজন আপনি এখান থেকে জাস্ট অ্যাড করে নিতে পারেন। আমার যেহেতু এখানে সবগুলোই আছে, শুধুমাত্র অর্ডার সামারিটা নেই, তো আমি এখান থেকে অর্ডার সামারিটা অ্যাড করছি। অর্ডার সামারিটা অ্যাড হয়ে গেছে, সেটা আমি একটু আমার প্রয়োজন মতো এখানে সেটিংটা দিয়ে নিলাম। আচ্ছা, এখন আমি আসলে ডিরেক্ট আর কথা না বাড়িয়ে, যেহেতু আমরা অলরেডি অনেকটা সময় পার করে ফেলেছি, আমি একটু ডিরেক্ট হচ্ছে বাই সেলে চলে যাই। তো আমি জাস্ট একটা আহ ছোট্ট একটু একটা বাইসেল দেখাবো যে কিভাবে আসলে আমরা বাইসেলটা করি। তো প্রথমে আমি একটু আমার ক্লায়েন্ট কোডে দেখে নিতে চাই যে ক্লায়েন্ট কোডটা বা আমার যে কোডটা আছে সেই কোডটার আসলে অবস্থানটা কি। তো তার জন্য আমি কোডটাকে সার্চ করলাম, এবং আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে অলরেডি এই কোডে একটা শেয়ার আছে। তো ধরলাম এআইএল আলিফ ইন্ডাস্ট্রিজ এই শেয়ারটাই আছে, এবং এটা আসলে অলরেডি সেলেবল, অর্থাৎ ম্যাচিওর আছে। আর এক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে যে একটা শেয়ার বাই সেল করার ক্ষেত্রে ক্যাটাগরি ম্যাটার করে, এবং ক্যাটাগরি অনুযায়ী আরো কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে যদি এ বি ক্যাটাগরি হয়, তো সেক্ষেত্রে আপনি যখন ওটা বাই করবেন তখন ওটা সেল করতে গেলে ওটার ম্যাচিওর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর ম্যাচিওর হতে আসলে T2 days লাগে, অর্থাৎ 2 দিন পরেই আপনি ওটা সেল করতে পারেন। কিন্তু সেটা যদি আবার জেড ক্যাটাগরি হয় অথবা স্পটের শেয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা আবার হচ্ছে T3 লাগে, অর্থাৎ আপনার তখন 3 দিন পরে শেয়ারটা ম্যাচিওর হয়, এবং তারপর যে সেটা আসলে আপনি সেল করতে পারেন। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি এই শেয়ারটা অলরেডি ম্যাচিওর অবস্থায় আছে, সেলেবল দেখানো মানেই হচ্ছে সেটা অলরেডি ম্যাচিওর হয়ে গেছে, এবং এটা মোটামুটি প্রফিটেই আছে, কারণ আপনি দেখতে পাচ্ছেন এটার এভারেজ কস্ট হয়েছিল 51.70, অর্থাৎ 51 টাকা 70 পয়সা, এটা টোটাল মানে সরি এভারেজ কস্ট হয়েছিল, এবং সেটা এখন মার্কেট প্রাইস বেড়ে সেটা আসলে 54 টাকা 20 পয়সা চলছে। আচ্ছা, যেহেতু 54 টাকা 20 পয়সা চলছে, আমি প্রথমে আসলে এটা একটু সেল দিয়ে দেখাতে চাই, তাহলে এটা আসলে আমরা কিভাবে সেল করতে পারি। আমি যদি চাই যে যতগুলো শেয়ার আছে, অর্থাৎ এখানে মাত্র 9টা শেয়ার আছে, আমি যদি চাই টোটালটা একবারে আসলে আমি সেল করে দিব, সেক্ষেত্রে আমি আমার কি বলে মাউস থেকে আসলে রাইট সাইডে ক্লিক করবো, দেন আসলে ক্লোজ নামে একটা অপশন আছে, আমি এখান থেকে ক্লোজ অপশনটা ক্লিক করলে এভাবে কিন্তু আমার
একটা সেলের আচ্ছা বার চলে এসছে, এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে সেল দিতে পারেন, অথবা আপনি যদি চান যে না আসলে আপনি 9টা টোটালটাই সেল করবেন না, সেক্ষেত্রে আসলে এখানে কোয়ান্টিটি চেঞ্জ করার সুযোগ আছে। তো সেক্ষেত্রে এখানে আসলে সেল অপশন আছে। সব জায়গাতেই মোটামুটি আরো কয়েকটা অপশন আছে যেখান থেকে আসলে আপনি বাই সেল করতে পারেন। এখানে সেলের অপশন আছে অথবা বাই এর অপশন আছে, মানে আপনি আপনার প্রেফারেন্স অনুযায়ী যে কোনো জায়গা থেকে এটা আসলে সিলেক্ট করে নিতে পারেন। আমি যেহেতু একসাথে দেখাচ্ছি যে টোটালটা থাকলে, টোটালটা যদি আমি একবারে সেল দিতে চাই তাহলে ওভাবে আমি ক্লোজ অপশন থেকে এটা আসলে নিয়ে নিতে পারি। এখন সেকেন্ড অপশন যেটা, যে আপনি আসলে সেলটা কোথায় করবেন, যেমন আপনি এখানে প্রথমে দেখবেন যে ডিএসসি তে আপনার লাস্ট রেট প্রাইস ছিল 54.10, এবং সিএসসি তে কোনটা, আচ্ছা সিএসসি তেও 54.10 আছে। কিন্তু তখন আসলে সেল করার ক্ষেত্রে আপনি যেটা দেখবেন যে বায়ারের যেই সাইডটা আছে সেটার আসলে বিট কততে আছে। সো আপনি যদি ইনস্ট্যান্ট সেল দিয়ে দিতে চান তাহলে যেটা করবেন যে বায়ারের ফার্স্ট যে বিটটা আছে সেই বিটটা আপনি যদি বসিয়ে দেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আসলে ওটা সেল হয়ে যাচ্ছে। কিন্তু আপনার যদি মনে হয় যে না আসলে বায়ারের বিডে ফার্স্টে যেটা আছে ওটা আপনার জন্য প্রেফারেন্স প্রাইস না, আপনি আসলে এর থেকে বাড়িয়ে দিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি আপনার মতো করে একটা অর্ডার রেট বসিয়ে সেলে বসিয়ে রাখতে পারেন, সেটা তখন সেলার সাইডে অ্যাড হয়ে যাবে, এবং পরবর্তীতে যদি আসলে প্রাইসটা ওঠানামা করে তখন হয়তো সেটা বাড়লে আপনারটা সেল হয়ে যাবে। অথবা যদি এমন হয় যে না আসলে ওটা আরো কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে হয়তো আপনার অপেক্ষা আরো দীর্ঘ হতে পারে, অথবা এমনও হতে পারে যে আসলে শেষ পর্যন্ত আপনার প্রাইসটাকে হিট করলো না, তো সেক্ষেত্রে আসলে আপনার বাইটা কিন্তু কমপ্লিট হবে না, সরি সেলটা কমপ্লিট হবে না। সো আমরা যেহেতু ইনস্ট্যান্ট একটু দেখাতে চাচ্ছি, তো সেক্ষেত্রে যেহেতু বাইয়ারে 54 আছে, আমি যেটা করতে পারি, আমি হচ্ছে 54, আচ্ছা 54.10 জায়গায় 54টা বসিয়ে দিতে পারি। সো 54 যখন আমি বসাবো তখন আসলে ইনস্ট্যান্ট যেটা হবে যে আমার সেলটা হয়ে যাবে। সো আমি এখানে সেল দেওয়ার পরে এখানে আমাকে কনফার্মেশন এক্সিকিউশনটা দেখাচ্ছে যে আমি যদি ইয়েস দেই তাহলে এটা আসলে সেলের জন্য কনফার্ম হয়ে যাচ্ছে। সো এখানে আসলে আপনাকে ডিটেলসটা দেখাবে যে আপনি আসলে সেলের জন্য অর্ডার করছেন, এবং সেটার আপনার শেয়ারের নামটা কি, AIL, দেন আপনাকে কোয়ান্টিটিটা শো করছে, কত টাকায় আপনি সেলটা বসিয়েছেন সেটা শো করছে, এবং এটার আসলে ভ্যালুটা কত সেটা দেখাচ্ছে, একই সাথে আপনার ক্লায়েন্ট কোডটা দেখাচ্ছে এবং নামটা দেখাচ্ছে। সো এইটা যদি ঠিক থাকে, অর্থাৎ এই সামারিটা যদি ঠিক থাকে, আপনি যদি এটাতেই আসলে যেতে চান, ফরওয়ার্ড করতে চান, তাহলে আপনি ইয়েসটা দিবেন। আচ্ছা ইয়েস দিলে যেটা হচ্ছে যে এটা কিন্তু আসলে আমার সেল হয়ে যাচ্ছে, এবং যেটা আমি বলেছিলাম যে যেহেতু বায়ারের বিডে 54 আছে, সো অলরেডি আমার কিন্তু এটা আসলে এক্সিকিউশন হয়ে গেছে, এবং এক্সিকিউশন হলে যেটা হয় যে এখানে আসলে আপনাকে প্রোগ্রেসে দেখায় যে আপনার স্ট্যাটাসটা আসলে ফিল্ড হয়ে গেছে এবং ট্রেড আসলে এক্সিকিউট হয়ে গেছে, এবং ট্রেডটা যে এক্সিকিউট হয়েছে সেটা কিন্তু আপনার পোর্টফোলিওতে আসলে দেখাবে যে এই যে আপনার পোর্টফোলিওতে আগে যেমন টোটাল কোয়ান্টিটি 9 দেখাচ্ছিল, সেলেবল 9 দেখাচ্ছিল, সেটা কিন্তু এখন 0 হয়ে গেছে, এবং এখানে আসলে অলরেডি এটা সেল হয়ে গেছে। আচ্ছা এটা যে কনফার্ম হয়েছে সেটা আমরা কোথা থেকে দেখতে পাই, সেটা আমরা আসলে অর্ডার সামারি থেকে দেখতে পাই, এবং অর্ডার সামারিতে ওই দিনের টোটাল বাই সেল আলাদাভাবে করে এখান থেকে আসলে আপনাকে শো করে। আর যখন আপনি অর্ডার টার্মিনালে থাকেন তখন আসলে সেখানে সবকিছুই শো করে, সেটা যদি এক্সপায়ার হওয়া থাকে সেটাও শো করে, অথবা সেটা যদি আসলে অল্পখানি হচ্ছে এক্সিকিউট হয় সেটাও শো করে, মানে পুরো আপনার যত অর্ডারের মানে অর্ডার আছে বাই সেলের টোটালটা এখানে শো করে। আচ্ছা এটা তো আসলে আমরা সেলটা দেখালাম কারণ আমাদের অলরেডি একটা শেয়ার ছিল, সেটা কিভাবে আমরা সেল করলাম সেটা প্রথমে দেখালাম, কিন্তু প্রথম দিকে যারা শুরু করবেন তাদের আসলে বাই দিয়ে শুরু করতে হয়। তো যেহেতু এটার ক্যাটাগরি ছিল এ, সুতরাং এই টাকাটা দিয়ে, অর্থাৎ আপনি সেল করার পর টাকাটা কিন্তু দেখেন আপনার আসলে ক্যাশ লিমিটে অ্যাড হয়ে গেছে। সো এ বি ক্যাটাগরি যেটা করা হয়, যেটা আসলে সেল করলে যেই টাকাটা অ্যাড হয় সেটা দিয়ে ইনস্ট্যান্ট আপনি আবার আসলে বাই করতে পারেন, কিন্তু জেড অথবা স্পটের ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব হয় না, কারণ তখন আসলে আপনার ক্যাশ লিমিট অথবা অ্যামাউন্টটা ম্যাচিউর হতে হয় এবং সেটার জন্য 3 দিন অপেক্ষা করতে হয়। কিন্তু যেহেতু হচ্ছে AIL এ ক্যাটাগরি ছিল, সেহেতু আমরা এখন চাইলে এটা দিয়ে আবার নতুন কিছু বাই করতে পারি। এখন আমি বাই করার ক্ষেত্রে কি দেখাতে পারি, আচ্ছা আমার এখানে কয়েকটা শেয়ার আছে, আমি যদি চাই যে আমি আসলে গোল্ডেন হারভেস্টার এটাই আসলে বাই করতে চাই আজকে, তো এখান থেকে আপনি কি কি করতে পারেন, আপনি এই যে চার্ট থেকে একটু দেখে নিতে পারেন যেটা আসলে বর্তমান পজিশনটা কি আছে, বা লাস্ট কি মানে কিছুদিন ধরে এটার আসলে অবস্থান কেমন গেছে। তো এটা যেমন এই যে এখান থেকে একদম ডেট অনুযায়ী দেখাচ্ছে যে আসলে আমি যদি একদম কর্নার থেকেই যাই যে 1 মার্চে, আচ্ছা আচ্ছা এখানে আসলে একটা লম্বা সময় দেখাচ্ছে, আমি একটু 1 মান্থ অথবা 6 মান্থস দেখাই। আচ্ছা তো সেখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে 6 মান্থস আগে অথবা আমাদের 1 জুলাইতেও এটার প্রাইস ছিল আসলে 13 টাকা 30 পয়সা, হাইস্ট পর্যন্ত উঠেছে, দেন আসলে এভাবে আপনি পরপর যখন যাবেন প্রতিদিনেরটাই কিন্তু আপনাকে শো করবে। তো আজকে এটার অবস্থান কি, আজকে হচ্ছে এটা লাস্ট রেট প্রাইস ছিল 12 টাকা 60 পয়সা, এবং সেলারের এখানে আসলে আমি বিডে দেখতে পাচ্ছি 12 টাকা 60 পয়সা, কিন্তু বাইরের এখানে আছে 12 টাকা 50 পয়সা। তো আমি যখন সেল করব তখন যেমন
বায়ার কোনটায় বাই করতে আগ্রহী সেটা খুব ম্যাটার করে। একইভাবে আমি যখন আসলে বাই করব তখন সেলার কি পরিমাণে আসলে মানে কোন প্রাইসে সেল করতে চাচ্ছে সেটা আসলে সবথেকে বেশি ম্যাটার করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলারের এখানে 12 টাকা 60 পয়সা আছে। অর্থাৎ আমি যদি ইনস্ট্যান্ট পেয়ে যেতে চাই তাহলে আমার এটা আসলে ওই অ্যামাউন্টটাই বসাতে হবে। তো এটা আসলে সবসময় একটা মুভমেন্টের মধ্যেই থাকে মোটামুটি বলা যায়। তো ইনস্ট্যান্ট আসলে বাই সেল করাটা খুব জরুরি আপনার আরকি যদি টার্গেট কোনো প্রাইস থাকে। আর যদি এমন হয় যে না আসলে মার্কেটে যে রানিং প্রাইস আছে আপনি ইনস্ট্যান্ট সেটা দিয়ে নিয়ে নিবেন তাহলে সেটা ভিন্ন কথা। তো আমি এখান থেকে জাস্ট বাই করব। তো আমি কোয়ান্টিটি আপনি আপনার ইচ্ছে মতো বসাতে পারেন। আমি আপাতত জাস্ট দুটো বাই করে দেখাতে চাই। তো আমি হয়তো কোয়ান্টিটিতে দুটো বসিয়েছি এবং যেহেতু হচ্ছে সেলারে 12 টাকা 70 পয়সা আছে অর্থাৎ এরপর থেকে আসলে এটা বাড়তে থাকবে। আরেকটা জিনিস খেয়াল করবেন যে বায়ারের সাইডে যেটা হয় যে প্রাইস আস্তে আস্তে আসলে কমতে থাকে আর সেলারের সাইডে যেটা হয় যে উপর থেকে আসলে আস্তে আস্তে বাড়তে থাকে। কারণ দুজনেই আসলে দুজনের একটা প্রেফারেন্স অনুযায়ী এখানে বসাতে চায়। সো আমি যদি চাই যে ইনস্ট্যান্ট বাই হয়ে যাক সেক্ষেত্রে আমি ফার্স্ট বাই সেলার প্রাইসটা বসাবো। আর যদি আমি চাই যে না আমি আসলে এই দামে এটা কিনতে চাচ্ছি না, আমি এটার থেকে আরো কম দামে কিনতে চাচ্ছি, তখন আমি আমার অর্ডার রেটটা আমার টার্গেট অনুযায়ী একটা সেট করে বসিয়ে রাখতে পারি। এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন যে বিডে আছে 12 টাকা 60 পয়সা, সেটার একটা অর্ডার আছে যেটা আসলে এই যে আমাদের অ্যাপ থেকে একদম ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে। দেন সেকেন্ড পজিশনে আছে 12 টাকা 50 পয়সা এবং সেটা কিন্তু অর্ডার কোয়ান্টিটি বেড়ে 11টা চলে গেছে এবং কিউমুলেটিভ কোয়ান্টিটি 15,748টা হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি চান যে আপনি আসলে এরকম আরো কম প্রাইসে আসলে বসিয়ে রাখতে চান যে কখনো যদি প্রাইসটা আপনার টার্গেট প্রাইস হিট করে তাহলে বাই হবে, আদারওয়াইজ আসলে বাই করাটা আপনার জন্য ওই দিন অতটাও আসলে ইম্পর্টেন্স ক্যারি করে না। তো সেক্ষেত্রে আপনি ওভাবে বসিয়ে রাখতে পারেন। কিন্তু আমি যেহেতু ইনস্ট্যান্ট দেখাতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমি যেটা করব যে সেলারের সাইডে একদম আপে কোনটা আছে আমি সেটা বসিয়ে দিব, সেক্ষেত্রে আমি ইনস্ট্যান্ট পেয়ে যাওয়ার একটা সুযোগ আছে। তো যেহেতু 12 টাকা 70 আছে আমি 12 টাকা 70-এ যদি বাই বসিয়ে দিই আবারও সেই অর্ডার সামারিটা দেখাচ্ছে। যদি আপনার সামারিতে মনে হয় সবকিছু ঠিক আছে তাহলে হচ্ছে আপনি ইয়েস দিয়ে দিলে সেটা আপনি দেখেন ইনস্ট্যান্ট কিন্তু একটা বাই হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি সেলটাও যদি বাইরের সাইড থেকে দেন ইনস্ট্যান্ট তাহলে ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আবার যদি আপনি সেল মানে কি বলে বাই করার ক্ষেত্রেও যান তাহলেও কিন্তু সেলারেরটা দিলে ইনস্ট্যান্ট এটা আপনার হচ্ছে বাই হয়ে যাচ্ছে। তো এভাবে খুব সহজেই আপনি বাই সেল করতে পারেন। আর আপনি যেটা করতে পারেন যে আপনি আসলে ইনিশিয়াল স্টেজে এমন খুবই কম টাকা দিয়ে আপনি একটা ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন এবং আপনি পরবর্তীতে দেখতে পারেন যে আসলে এখান থেকে চার্ট অ্যানালাইসিস করে অথবা নিজস্ব মাথা খাটিয়ে অথবা আরো একটু স্টাডি করে আপনি আসলে মানে ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, আপনার জন্য ব্যাপারটা এনজয়েবল হচ্ছে কিনা। যদি মনে হয় যে হ্যাঁ ইটস ফান তাহলে আপনি চাইলে হচ্ছে পরবর্তীতে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আরো বাড়াতে পারেন, একটু একটু করে আপনি ব্যাপারটা বুঝে নিতে পারেন। আর আমাদের সঙ্গে তো কন্ট্যাক্ট করার আসলে অপশন যে কোনো সময়ই থাকছে, বিকজ উই আর অলওয়েজ অ্যাভেলেবল দেয়ার ফর ইউ গাইস। এবং আমাদের অ্যাডভাইজার স্যারও আছেন, আপনারা চাইলে হচ্ছে তার সঙ্গে কন্ট্যাক্ট করে দেওয়ার একটা সুযোগ আছে। সো খুব ইজিলি আসলে এভাবে আমাদের অ্যাপ থেকে আপনি পাইসেলটা করে ফেলতে পারেন। এবং এখানে অ্যানালাইসিস এর জন্য আরো আসলে ডিটেলস অনেক কিছু আছে, যেটা হচ্ছে আমাদের ইউটিউব অ্যাকাউন্ট আছে একটা, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, এবং আমাদের চ্যাট বক্সে অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়া যত প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মের লিংক ওখানে দিয়ে দেওয়া হয়েছে, শেয়ার করা হয়েছে। আপনি চাইলে ওখান থেকে আসলে লিঙ্ক গুলোতে ঢুকে আপনি আপনার প্রয়োজন মতো যেটা দেখার দেখে নিতে পারেন। ইউটিউব থেকে আমাদের যে চার্ট অ্যানালাইসিস এর কি বলে টিউটোরিয়ালটি আছে সেটাও দেখে নিতে পারেন। আপনি আপনার প্রয়োজন মতো যেটা যেটা দরকার সেখান থেকে আসলে এভাবে বাই সেল করে আপনি আপনার ট্রেডিং জার্নিটা আমাদের সঙ্গে শুরু করতে পারেন। আচ্ছা আজকে আসলে আর এটার খুব ডিটেলসে যাচ্ছি না, কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে, অনেক কিছু আছে। যেমন আপনি কোনো একটা শেয়ারের উপরে রাইট সাইড হচ্ছে আপনি ক্লিক করলে এখানে দেখবেন অনেকগুলো অপশনস আছে। এই অপশনগুলো থেকে আসলে অনেক কিছু আপনি দেখতে পারেন, মার্কেট ডেপথ আছে, টাইম এন্ড সেল আছে, হিস্টোরিক ভলিউম আছে, দেন সেট অ্যালার্ট আছে যে আপনি হয়তো চাচ্ছেন কোন একটা শেয়ারের স্পেসিফিক কোন একটা নোটিফিকেশন আপনি পেতে চান, তাহলে আপনি সেট অ্যালার্টে যদি আমি ক্লিক করি এখানে দেখেন ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে কোন এক্সচেঞ্জ থেকে চাচ্ছেন, ডিএসসি অথবা সিএসসি, অ্যালার্ট টাইপটা, তারপর হচ্ছে প্যারামিটার অর্থাৎ লাস্টের ট্রেড প্রাইস কি চান, বা হচ্ছে আপনি ভ্যালু কত, সবকিছু দিয়ে আপনি একটা সেট অ্যালার্ট সেট করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনি যত ব্যস্তই থাকেন না কেন, মার্কেট হয়তো দেখার আপনার সময় নেই কিন্তু তখন ওই সময়টা আপনাকে আসলে অ্যাপ থেকে একটা নোটিফিকেশন দেওয়া হবে যে হ্যাঁ আচ্ছা মার্কেটটা এটাকে আসলে হিট করেছে বা এই জায়গাতে গিয়েছে বা আপনার শেয়ারটাই কাঙ্ক্ষিত প্রাইসে আসলে পৌঁছে গেছে।
দেন আরেকটা আছে যে এই জিনিসটা আসলে সবার জন্য খুব ইম্পর্টেন্ট থাকে যে আপনি আসলে একটা সেট লস অথবা টেক প্রফিট সেট করে দিতে পারেন, যে আপনি অনেক ব্যস্ত আছেন, অফিসে খুব ব্যস্ত সময় পার করছেন অথবা ডেইলি লাইফে খুব ব্যস্ত সময় পার করছেন। তো সেক্ষেত্রে আপনার পক্ষে সম্ভব না সবসময় মার্কেটে অ্যাক্টিভ থাকা, কারণ আসলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মুভমেন্ট কিন্তু আসলে হতে থাকে। তো সেখান থেকেও আপনি আপনার ইনস্ট্রুমেন্ট সবকিছু সিলেক্ট করে, স্টপ লস সিলেক্ট করে অথবা টেক প্রফিট টার্গেট যে প্রাইসটা আছে সেটা সেট করে দিয়ে একটা হচ্ছে আপনি ডেট বসিয়ে এবং স্পায়ার একটা ডেট বসিয়ে আপনি আপনার মতো করে সেট করে দিতে পারেন। সেক্ষেত্রে যখন ওটা হিট করবে অটোমেটিক্যালি সেটা আপনি মানে আসলে যখন হবে অটোমেটিক্যালি সেটা সেল হয়ে যাবে বা এই সুযোগটা থাকছে। আচ্ছা, আমরা এখন একটু চলে যাচ্ছি আবার আমাদের স্লাইডে। ওকে। ওকে, আমাদের ট্রেডিং এর তো দেখালেনি যে আসলে কিভাবে আমরা ইউএফটি ফাস্ট ব্যবহার করে হচ্ছে বাইসেলটা করতে পারি বা খুব ইজিলি একটা মানে বাইসেল করার একটা সুযোগ থাকে, আর এটা আসলে যে কোনো জায়গা থেকেই সম্ভব, শুধু একটু নেট কানেকশন থাকলেই সম্ভব। আমাদের অ্যাপটা আসলে ওয়ার্ল্ড ওয়াইডই আপনি যে কোনো দেশ থেকেও চাইলে আপনি ব্যবহার করতে পারছেন, শুধুমাত্র নেট কানেকশনটা দরকার পড়ছে। আচ্ছা, পরবর্তীতে যেটা যেটা আসলে আমরা সবসময় একটু একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে আসলে পুঁজি বাজারটা এখন কতটা সহজবোধ্য হয়ে গেছে অথবা আসলে কতটা মানে আমাদের সাথে আসলে একদম ডেইলি লাইফের সাথে খুব ইজিলি কিভাবে আসলে এটাকে আমরা কানেক্ট করে ফেলতে পারি। কারণ আমরা এখানে যেটা দেখাই সবসময় আসলে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে আপনার লাইফস্টাইল যেমনই হোক না কেন, আপনি আপনার ওয়ার্ক প্লেসে যে অবস্থাতেই থাকেন না কেন অথবা ডেইলি লাইফের যেই অবস্থাতেই থাকেন না কেন, আপনার পেশা যেমনই হোক না কেন, যেটাই হোক না কেন, আপনার কাজের যে প্রেশারই থাকুক না কেন, তার মধ্যেও আপনি কিন্তু চাইলে আপনার মতো করে আসলে শেয়ার মার্কেটে নিজেকে এনলিস্টেড করতে পারেন এবং আপনার মতো করে আসলে একটা প্যাসিভ ইনকামের সুযোগ ক্রিয়েট করতে পারেন, অথবা একটা এক্সট্রা ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারেন এবং আপনি আপনার সব মানে কাজের ফাঁকেও একটু একটু করে আসলে ট্রেডটাও দেখে নিতে পারেন অথবা আপনার প্রয়োজন অনুযায়ী ট্রেডটা করে ফেলতে পারেন। তো এই কারণে আসলে আমরা বলছি যে পুঁজি বাজার এখন টোটালি হাতের মুঠোয়, কারণ একটা ফোন থাকলে অথবা একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ যেটাই থাকুক, একটু নেট কানেকশন থাকলে আপনি খুব ইজিলি আপনার মতো করে বাইসেলটা করতে পারছেন। আচ্ছা, দেন আসছে আজকের এক্সাইটিং অফার। আজকের এক্সাইটিং অফারটা কি? এক্স্যাক্টলি আমরা আমাদের আরো একটা অফার রান করতে যাচ্ছি আজ থেকে, অর্থাৎ 22 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন বিও অ্যাকাউন্ট কমপ্লিটলি ফ্রি করে দেওয়া হয়েছে। আপনি আজ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত ম্যাডাম, যদি সরি ফর আমাদের ডিস্টার্ব, যদি একটু ডিপোজিট উইথড্রল কিভাবে করবো এটা একটু দেখাই দেন হ্যাঁ হ্যাঁ শিওর, আমাদের। আমি 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 আমার মতো করে আমি হচ্ছে পরবর্তীতেও বলেছি যে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার এর পর্ব থাকবে, আপনাদের যার যা কোয়েশ্চেন আছে যা কিছু জানার আছে চ্যাট বক্সে এখন একটু করে রাখবেন। আমরা পরবর্তীতে মানে এক্সাইটিং অফারের পরে হচ্ছে আমি একটু দেখাবো যে বিও অ্যাকাউন্টটা কিভাবে ওপেন করছেন, আর তারপরে আসলে আমি কোয়েশ্চেন এন্ড অ্যান্সারে চলে যাব। তখন আমি চেষ্টা করব যার যা কোয়েশ্চেন আছে সেটার আসলে অ্যান্সার করতে, এবং স্যারও কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড আছেন। সো যার যা প্রশ্ন আছে স্যারের কাছে সেটাও করে রাখতে পারেন, স্যারও চেষ্টা করবেন তার জায়গা থেকে আপনাদের সকল ধরনের অ্যান্সার আসলে আপনাদেরকে দিয়ে দিতে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত একটা কমপ্লিটলি ফ্রি অফার চলছে, যেটা আপনি বিও অ্যাকাউন্ট শুধুমাত্র অনলাইন ওপেন করলে সেটা থেকে পেতে পারেন। এন্ড তার জন্য যেটা দরকার হচ্ছে একটা প্রোমো কোড। আচ্ছা, এটা আমি একটু স্ক্রিনে কিছুক্ষণ রেখে দিতে চাই যে আপনারা আসলে যেটা করবেন যে প্রোমো কোডটা এখান থেকে, আচ্ছা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। আচ্ছা, স্ক্রিনে কি আমার দেখা যাচ্ছে, আমার প্রোমো কোডের অপশনটা দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে। হোপফুলি এখন দেখা যাচ্ছে। স্ক্রিনে একটা প্রোমো কোড শো করা হয়েছে, এই প্রোমো কোডের একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখবেন, কারণ যখন অনলাইনে বিও অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আসলে লাস্টে পেমেন্ট অপশনটাতে ডান করতে গেলে আপনি যদি এই প্রোমো কোডটা ব্যবহার করেন, অর্থাৎ 8VDUAZRO, এই প্রোমো কোডটা দিয়ে অ্যাপ্লাই প্রোমো দিলেই তখন কিন্তু আপনারটা আসলে কমপ্লিটলি ফ্রি হয়ে যাচ্ছে। এবং আরো একটা ব্যাপার যে আগে কিন্তু আমাদের সিডিবিএল যে চার্জটা ছিল, অর্থাৎ একটা বিও অ্যাকাউন্ট রান করতে গেলে ইয়ারলি একটা চার্জ দিতে হয় 450 টাকা, সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে 150 টাকা হয়ে গেছে, এবং সেটাও এখন আমরা কমপ্লিটলি ফ্রি রান করছি 1 উইকের জন্য। সো আপনি এই প্রোমো কোডটা দিলে আপনার কিন্তু 1 সপ্তাহের জন্য এই সুযোগটা থাকছে যে আপনি ইউএফটিসিএল এর সাথে একটা ফ্রি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, এবং এই অ্যাকাউন্টটা রান করবে আপনার নেক্সট ইয়ারের জুন পর্যন্ত, এবং পরবর্তীতে আবার সিডিবিএল চার্জ দিয়ে আপনাকে এটা পুনরায় রিনিউ করে নিতে হবে। আচ্ছা, স্ক্রিনশট আশা করি সবার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু দেখাতে চাই যে আমাদের অ্যাকাউন্টটা ওপেন করতে কি কি দরকার পড়ছে।
এখানে আমি একটু একবারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আসলে বিও অ্যাকাউন্ট উইথ ইউএফটিসিএল ইন ইজি স্টেপস। তো সেটার জন্য কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইটটা আছে uftcl.com, সেখানে চলে যেতে হবে। ওখান থেকে ওপেন বিও অ্যাকাউন্টে গিয়ে আপনার প্রথমে একটু রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করে দেন আসলে আপনি ইমেইলে যে পাসওয়ার্ডটা পাবেন এবং আপনার প্রদত্ত মেইল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি একটু লগ ইন করে নেবেন। দেন ড্যাশবোর্ড থেকে আপনার যে অ্যাপ্লিকেশন ইনফরমেশন আছে সেটার ডিটেইলসটা দিয়ে সেখানে আরো কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়। তার মধ্যে এনআইডি আছে, ইমেল আছে, সেল নাম্বার আছে, আপনার নমিনির ইনফরমেশন আছে, ব্যাংক ডিটেইলসটা দিতে হয়, এন্ড যেটা বলছিলাম যে নমিনির ইনফরমেশন, দেন আসলে লাস্টের একটা পেজ থাকে ডকুমেন্টস, এন্ড দেন মেক পেমেন্ট করে আপনি খুব ইজি স্টেপসে আমাদের সঙ্গে একটা বিও অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারেন। আচ্ছা, এটা যদি আমি একটু সংক্ষেপে একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখানে যেমন এটা আসলে আমাদের ওয়েবসাইট uftcl.com, এটা লিখে আপনি যখন গুগলে সার্চ করবেন তখন আমাদের ওয়েবসাইটটা দেখাবে। এখান থেকে আপনি ওপেন অ্যাকাউন্টে চলে গেলে আপনাকে এমন একটা পেজ শো করবে। আচ্ছা, এখানে যে অপশন গুলো আছে যে নেম, ইমেল, মোবাইল নাম্বার, ক্যাপচা সবকিছু দিয়ে বাই রেজিস্টার করে আপনি একটু রেজিস্টার করে নেবেন। দেন আসলে আপনাকে একটা ইমেল অ্যাড্রেসে একটা পাসওয়ার্ড পাঠাবে, সেটা দিয়ে নিচে যে লগ ইন অপশনটা আছে এই লগ ইনে গিয়ে এভাবে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে ফেলতে পারেন। আমারটা করা আছে। দেন এরকম একটা ড্যাশবোর্ড শো করে। ড্যাশবোর্ড থেকে আপনি ওপেন নিউ বিওতে চলে যাবেন, যেটা রাইট সাইডে আপার কেসে আছে। ওপেন নিউ বিও থেকে এখানে এরকম অ্যাকাউন্ট হোল্ডারের ইনফরমেশন আছে। আপনি নতুন বিও অ্যাকাউন্ট ওপেন করতে চাইলে নিউ বিও সিলেক্ট করবেন, অথবা এমন যদি হয় অন্য হাউসে আপনার অ্যাকাউন্ট আছে, আপনি আসলে আমাদের সঙ্গে লিংক করে একটা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, তাহলে লিংক বিওতে ক্লিক করবেন, লিংক বিও হয়ে যাবে। সেক্ষেত্রে বিও আইডিটা এখানে এন্টার করতে হবে। সো আমি আপাতত নিউ বিওটাই দেখাচ্ছি। দেন এখানে আসলে রেফারেল অপশনটা আছে। সো যারা যারা সোশ্যাল মিডিয়া থেকে অথবা আমাদের আজকের সেশন থেকে অথবা ইভেন্ট থেকে আমাদের সঙ্গে জয়েন করছেন, তারা এখান থেকে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করবেন, অথবা হচ্ছে যারা অন্য কোনো উপায়ে বা অন্য কারো দ্বারা আসলে এসেছেন তা সেই অনুযায়ী একটা সিলেক্ট করবেন। তো মোস্টলি আসলে আমরা যেটা বলি যে আমাদের সেশন থেকে আসলে আপনাকে সোশ্যাল মিডিয়াটা অথবা হচ্ছে আমাদের যে কি বলে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, মানে এই সব জায়গা থেকে যদি আপনি আমাদের সম্পর্কে জেনে থাকেন তাহলে একটা রেফারেল অপশন হিসেবে আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়াটা সিলেক্ট করবেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া সিলেক্ট করার পরে এখানে টাইপ অফ ক্লায়েন্ট নামে আছে ইন্ডিভিজুয়াল অথবা জয়েন্ট, আপনি যে অ্যাকাউন্ট খুলতে চান সেটা সিলেক্ট করে বাকি যে ইনফরমেশন আছে সেগুলো সব সাবমিট করে আপনাকে 7 কন্টিনিউ দিতে হবে। দেন আসবে হচ্ছে ব্যাংক ইনফরমেশন। এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টের নাম, ব্রাঞ্চ, ডিস্ট্রিক্ট, আপনার অ্যাকাউন্ট নাম্বার, সেটা দিয়ে আবার এগেইন 7 কন্টিনিউ। এন্ড অথরাইজ পেজটা আসলে খুব একটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা ফিল আপ করবার দরকার নেই। আপনি দেন হচ্ছে নমিনিতে চলে যাবেন এবং নমিনিরও সেম ভাবে সব ইনফরমেশন সাবমিট করে আপনি চলে যাবেন আমাদের লাস্ট পেজ ডকুমেন্টে। এবং ডকুমেন্টে যেটা আপনি দেখতে পাচ্ছেন যেখানে ফার্স্ট অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি অ্যাকাউন্ট হোল্ডার, এখানে তার ছবিটা আপলোড করতে হবে। এটার একটা আসলে সাইজ মেনশন করা আছে, যেটা কিন্তু আসলে সাইজটা মেজারমেন্ট ঠিক না থাকলে এটা আসলে নিতে চায় না। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন পাসপোর্ট সাইজের একটা ছবি এখানে দিতে। দেন এখানে আসলে এনআইডি ফ্রন্ট পার্ট এবং সেকেন্ডটাতে আছে ব্যাক পার্ট। সো আপনি এখানে ফ্রন্ট পার্ট দিবেন অথবা এখানে ব্যাক পার্ট দিয়ে দিবেন। দেন সিগনেচার দিবেন। দেন আপনার যদি টিন সার্টিফিকেট, এটা অপশনাল যদি থাকে তাহলে অ্যাড করবেন। এন্ড একটা ব্যাংক স্টেটমেন্ট অথবা হচ্ছে আপনার যদি চেকের পাতার একটা ছবি থাকে সেটা বেস্ট হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাড করবেন। এবং চেষ্টা করবেন আপনার এনআইডির সাথে ব্যাংকের যে নামটা আছে সেটা যেন কমপ্লিটলি মিল থাকে। আর আপনি যখন নমিনিতে নমিনি ইনফরমেশন ফিল করবেন এখানে তারও একটা ডকুমেন্টস এর জন্য এরকম অপশন আসবে, তখন নমিনিরও সেম ভাবে আহ ছবি, তারপর হচ্ছে তার এনআইডি, তার সাইন এবং হচ্ছে আহ আচ্ছা এনআইডি ফ্রন্ট এবং ব্যাক পার্ট যেটা বলছিলাম, এটা দিয়ে দেন আপনি কমপ্লিট করলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো আমি আবার একটু ড্যাশবোর্ড থেকে দেখাতে চাই। তো ড্যাশবোর্ড এরকম দেখালে এখানে আপনাকে দেখাবে যে আসলে আপনার ওই মুহূর্তে আপনার পজিশনটা কোথায় আছে, যেমন স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়েছে কিনা, পেমেন্ট স্ট্যাটাস পেইড কিনা, বিওএস স্ট্যাটাস দেখাবে ওপেন কিনা। তো যেহেতু এগুলো অলরেডি ওপেন এগুলো দেখাচ্ছে, কিন্তু আপনারটাতে দেখাবে একটু অন্যভাবে। আচ্ছা, আপনারটাতে এভাবে দেখাবে যে নট অ্যাপ্লিকেবল অথবা স্ট্যাটাস ভেরিফাইড। তো আমার এখানে যেহেতু এটা 50% করা আছে, আপনি যখন এটা 100% কমপ্লিট হবে তখন আসলে আপনি এটার জন্য পেমেন্ট অপশন, আচ্ছা না, 100% কমপ্লিট হওয়ার জন্য আসলে আপনার সব ধরনের ইনফরমেশন ডকুমেন্ট সাবমিট করতে হয়। দেন এখানে রাইট সাইডে গ্রিন কালারের একটা বাটন আছে, এটাতে ক্লিক করলে এভাবে একটা বিলিং অ্যাড্রেস আসে। এখান থেকে আপনি এই যে বিও রেজিস্ট্রেশন ফি 150 দেখাচ্ছে, এখানে যে প্রোমো কোডটা দেখিয়েছি ওটা দিয়ে অ্যাপ্লাই করে দেন আই এগ্রিতে ক্লিক করে কন্টিনিউ টু চেক আউট দিতে হবে, তাহলে আপনারটা অটোমেটিক একটা অ্যাকাউন্টের জন্য আমাদের কাছে রিকোয়েস্ট চলে আসবে। এবং সেটা আসলে পরবর্তীতে আপ টু আস যে আপনি হয়তো আমাদেরকে ইনফর্ম করবেন, অথবা আপনি চাইলে হচ্ছে আমাদের টিপির যে নাম্বারটা আছে সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন। অথবা আমি একটু দেখিয়ে দিতে চাই যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য
আপনার কোন নাম্বারে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আমি স্ক্রিনে একটা নাম্বার শেয়ার করেছি যেখানে হোয়াটসঅ্যাপ এর একটা নাম্বার দেওয়া আছে এবং ফোনের জন্য একটা নাম্বার দেওয়া আছে। আপনি দুটো নাম্বারেই কন্টাক্ট করতে পারছেন। তবে হোয়াটসঅ্যাপটা আসলে খুব বেশি প্রেফারেবল হয়। সো আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই নাম্বারে আপনি যেকোনো প্রয়োজনে যেকোনো সময় যোগাযোগ করতে পারছেন। সো আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি আপনার সবকিছু কমপ্লিট করে আমাদেরকে ইনফর্ম করতে পারেন। দেন হচ্ছে আমরা আমাদের মতো করে আপনার অ্যাকাউন্টটা পুরো প্রসেস করে আপনাকে আসলে একটা ক্লায়েন্ট কোড প্রোভাইড করতে পারি। অথবা যেকোনো প্রয়োজনে আপনি আমাদের সঙ্গে এই নাম্বারে যেকোনো সময় যোগাযোগ করতে পারছেন। এটা সবসময় আসলে অন থাকছে এবং সবসময় আপনাদের জন্য অ্যাভেইলেবল থাকছে। সো সবাইকে বলবো কাইন্ডলি কনট্যাক্ট নাম্বারের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে। এটার সাথে আসলে যোগাযোগ করলেই হবে। অথবা যদি এমন হয় আপনি নিজের মতো করে অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন না, সেটা খুব হ্যাসেল হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে বললে আমরা আসলে আপনার হয়ে আপনার ডকুমেন্টস গুলো নিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করে দিতে পারি। আচ্ছা, আর প্রোমো কোডটা একটু আগে যেটা দেখিয়েছিলাম এটাও একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন যে প্রোমো কোডটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট। এটা ছাড়া কিন্তু আসলে আপনার যে ফ্রি অফারটা সেটা আপনি অ্যাভেইল করতে পারবেন না। সো প্রোমো কোড এবং আমাদের এই ফোন নাম্বার এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আর সবাইকে যেটা বলছিলাম যে যার যা প্রশ্ন আছে সেটা আমাদের একটু চ্যাট বক্সে করে দেওয়ার জন্য, কারণ আমরা এখনই আসলে আমাদের কোয়েশ্চেন এন্ড অ্যান্সার পর্বে চলে যাব। সেখানে যার যা প্রশ্ন আছে সেই অনুযায়ী আমরা চেষ্টা করবো অ্যান্সারটা করে দিতে। আচ্ছা, উম আমি একটু চ্যাট বক্স থেকে দেখে নিতে চাই। আচ্ছা, প্রথমেই যার একটা কোয়েশ্চেন ছিল সেটা আমি একটু বলে দিতে চাই যে আপনি প্রশ্ন করেছিলেন যে আমাদের ডিপোজিট এবং উইথড্রর আসলে সিস্টেমটা কি। তো আমাদের একটা সিআরএম পোর্টাল আছে ইউএফটিসিএল এর। আপনি যখন আমাদের সঙ্গে এনরোল করবেন একটা অ্যাকাউন্ট ওপেন করে, তখন আমরা আপনাকে সিআরএম পোর্টালে রেজিস্টার করার একটা সুযোগ দিব। আপনি যখন রেজিস্টার করে নিতে পারবেন ওখান থেকে আসলে খুব ইজিলি আপনি রিকুইজিশন অর্থাৎ উইথড্র রিকোয়েস্ট দিতে পারেন। অথবা আমাদের ডিপোজিটের জন্য যেটা ব্যাপার যে এই যে স্ক্রিনে নাম্বারটা শো করা আছে আপনি আসলে আমাদেরকেও ডিরেক্ট ইনফর্ম করতে পারেন যে আপনি আসলে ডিপোজিট করতে চান। আমাদের সিটি ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনার মতো করে আপনি আসলে ফান্ড ট্রান্সফার করে দিতে পারেন। অথবা আপনি আমাদের অফিসেও আসতে পারেন, ডিরেক্ট হচ্ছে ক্যাশ প্রোভাইড করতে পারেন। মানে ইটস টোটালি আপ টু ইউ যে আপনি আসলে কোনটাতে কমফোর্টেবল। সো আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ভাবে ডিপোজিট করতে পারছেন এবং রিকুইজিশনের জন্য সিআরএম পোর্টাল আছে, ওখান থেকে আপনি রিকুইজিশনের জন্য আসলে রিকোয়েস্ট দিলেই আপনার রিকুইজিশনটা ডান হয়ে যাবে যদি ব্যালেন্সটা ম্যাচিওর থাকে। আচ্ছা, আর চ্যাট বক্সে কিন্তু অলরেডি আমাদের সব ধরনের অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া আছে, সেখান থেকেও আপনি আহ, আমাদের সম্পর্কে আরো ডিটেলস জেনে নিতে পারেন। অ্যাকাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগবে? আচ্ছা, একটু আগে অলরেডি আমি দেখাচ্ছিলাম যে অ্যাকাউন্টের জন্য কি কি লাগবে। স্টিল আমি সেটা আবার একটু, আচ্ছা এই যে এখানে দেওয়া আছে অ্যাকাউন্টের জন্য হচ্ছে আপনার এনআইডি লাগছে, আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগছে, আপনার সাইন লাগছে বোথ অ্যাকাউন্ট হোল্ডার এবং নমিনি, এবং এর বাইরে কারো যদি টিন সার্টিফিকেট থাকে সে চাইলে অ্যাড করতে পারে, সেটা অপশনাল। এবং হচ্ছে আপনার কি লাগছে, চেকের পাতার ছবি অথবা ব্যাংকের স্টেটমেন্ট। আচ্ছা, এটা একটু মেনশন করে দিতে চাই যে আমরা অনেকেই যেহেতু হচ্ছে এখন ডাইরেক্ট অ্যাপ থেকে ব্যাংক অ্যাকাউন্টটা ইউজ করি সব সময়, সো আমরা সবসময় মিনি স্টেটমেন্ট প্রোভাইড করি। মিনি স্টেটমেন্ট কিন্তু অ্যাকসেপ্টেবল না। আইদার হচ্ছে আপনার ব্যাংক থেকে নেওয়া স্টেটমেন্ট দিতে হবে অথবা হচ্ছে আপনার চেকের পাতার একটা ছবি আমাদের সঙ্গে শেয়ার করতে হবে। আচ্ছা, স্যার আপনি কি আমাদের সঙ্গে কানেক্টেড আছেন? হ্যাঁ ম্যাডাম, আমি আপনার কানেক্টেড আছি। আচ্ছা, একজন প্রশ্ন করেছে বুল মার্কেট কতদিন পর পর আসে, কোনো টাইমলাইন থাকে কিনা যে এই মাস থেকে ওই মাস পর্যন্ত থাকবে কিংবা এত বছর পর আসে? অ্যাকচুয়ালি এরকম এক্সাক্ট কোনো টাইম ফ্রেম নাই। প্রত্যেকটা দেশেরই কিন্তু হয়তো একটা মার্কেটের একটা লাইফ সাইকেল থাকে। লাইক বাংলাদেশে 2010 অ্যান্ড 96, 2010 ছিল মার্কেট ক্র্যাশ ছিল, 1996 একটা মার্কেট ক্র্যাশ ছিল। সো 2010 আমার মার্কেটটা রিচ অ্যারাউন্ড 8500 index. This is the highest ever index in capital market. So 96 to 2010, it is a gap between these 2 years, 14 years. মানে 96 একটা বুল মার্কেট আসার পরে আবার একটা 2010 এসছে। So we are expecting that 14 years could be the life cycle of the Bangladesh capital market. So on the basis of this আমরা আশা করেছিলাম যে 2024 এও আমরা এরকম একটা বুলিশ মার্কেট পাবো। ইনফ্যাক্ট ওটা কিন্তু আমরা পাইনি। এটা না পাওয়ার কারণ ছিল ওই যে বললাম, আমাদের পলিটিক্যাল টার্মোইল ছিল, ম্যাক্রোইকোনমিক্যাল ইনস্টেবিলিটি ছিল, যে কারণে আর ওইরকম নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম আসলে থাকে না। বাট প্রত্যেক মার্কেটের একটা লাইফ সাইকেল থাকে এবং হিস্ট্রি কিন্তু অলওয়েজ রিপিট হবে। দিস ইজ দ্য কমন নেচার অফ দ্য
মার্কেট, অর্থাৎ যেটা যে জায়গায় ছিল সে ওইখানে যাবেই, টুডে অর টুমরো। 8500 ইন্ডেক্স আমরা হয়তো একদিন দেখবো, ইট উইল কমপ্লিট দ্য সাইকেল, এবং বাজার যেখানে থাকে আবার ওইখানে আসে। এটা হচ্ছে বাজারের নিয়ম। অ্যাকচুয়ালি এখানে নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন ইউএফটিসিএল এর ফি ডিটেলস। আচ্ছা, একটু আগে যেটা বলছিলাম যে আমাদের যেহেতু 1 সপ্তাহের জন্য একটা অফার আমরা রান করছি আজকে থেকে আগামী 28 তারিখ পর্যন্ত। সো ইউএফটিসিএল এর ফি বলতে আমাদের যে কমিশন আর্নিংটা হয়ে থাকে সেটা আসলে আমাদের প্রতি আপনার বাই সেলে একটা কমিশন চার্জ হয়ে থাকে। সেটা ইউজুয়ালি আমাদের হাউস রান করে 50 পয়সাতে, কিন্তু আপনি চাইলে আপনার ডিপোজিট অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে একটা নেগোসিয়েশনের সুযোগ থাকে, যেটা আপনি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আপনি আসলে একটা উইন উইন সিচুয়েশনে আসতে পারেন। এছাড়া আমাদের সিডিবিএল চার্জ ছাড়া আর কোনো ধরনের কোনো হিডেন চার্জ নেই, এবং আমাদের যে অ্যাপটা আছে সেটা আপনি কমপ্লিটলি ফ্রি ইউজ করতে পারছেন। আমাদের যে সিআরএম পোর্টালটা আছে সেটাও আসলে কমপ্লিটলি ফ্রি, অর্থাৎ যা যা ফ্যাসিলিটিস আছে শুধুমাত্র ট্রেড কমিশন বাদে বাকি সবকিছুই আপনি একদম কোনো চার্জেস ছাড়া ইউজ করতে পারছেন। আর যেহেতু সিডিবিএল চার্জটাও এখন আমরা ফ্রি করে দিয়েছি, তার মানে 1 বছরের জন্য আপনি আসলে একটা অ্যাকাউন্ট কমপ্লিটলি ফ্রিতেও কি বলে ওপেন করতে পারছেন ইউএফটিসিএল এর সাথে। আচ্ছা, আর এছাড়াও আমাদের যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, আপনি যে কোনো প্রশ্ন অথবা যে কোনো বিষয় জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরেকজন জিজ্ঞাসা করেছেন 1 বছর পরে ফি কত হবে, 450 নাকি 150? আচ্ছা, এই চার্জটা অ্যাকচুয়ালি স্যার সিডিবিএল থেকে সিলেক্ট করা হয়ে থাকে, সিডিবিএল থেকেই আসলে এটা নির্ধারিত হয়। সো এটা যেহেতু 450 থেকে রাইট নাও 150 তে রান করছে, সো আমরা আশা করছি যেটা হয়তো 150 থাকবে পরবর্তীতে, আনলেস এন্ড আনটিল সিডিবিএল থেকে কোনো চেঞ্জেস আসে। সো চেঞ্জেসটা না আসা পর্যন্ত এটা আমরা 150 ধরে রাখতে পারি। আচ্ছা, প্লিজ ডেসক্রাইব ডিপোজিট এন্ড উইথড্রল সিস্টেম। এটা অলরেডি একটু আগে বলে দিয়েছে যে আমাদের সিআরএম পোর্টাল আছে, ওখান থেকে আসলে আপনি ডিপোজিট অথবা হচ্ছে রিকুইজিশনের যে ব্যাপারটা আছে, অথবা আমাদের সিটি ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে ডিরেক্ট হচ্ছে আমরা সেই ডিটেলসটাও আপনার সঙ্গে শেয়ার করে দিব, তখন আপনি চাইলে ওভাবেই আপনার মতো করে ডিপোজিট করতে পারেন। আচ্ছা, ক্লাস রেকর্ড কি পাওয়া যাবে আজকের? জি, আমাদের একটা ইউটিউব অ্যাকাউন্ট আছে যেটার নাম হচ্ছে ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড। সো আমাদের ইউটিউব অ্যাকাউন্টে যেয়ে আপনি আসলে আমাদের যেই টিউটোরিয়াল গুলো আপলোড করা আছে ওগুলো দেখে নিতে পারেন, ওখান থেকেও আপনি পেতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন করে ফেলতে পারেন, সেখান থেকেও আসলে আমরা চেষ্টা করি সবসময় ক্লাস রেকর্ড গুলো পরবর্তীতে আপনাদেরকে প্রোভাইড করার। আর এই সবকিছুর জন্য যে আবারও যেটা বলছি যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনি এই নাম্বারে যোগাযোগ করলেই হবে, অথবা আপনার যে কোনো প্রয়োজনে আপনি যে কোনো জিজ্ঞাসাই করতে পারছেন। আচ্ছা, দেন হচ্ছে মিনিমাম কত টাকা হলে ট্রেড করা যায়? আচ্ছা, এটা আমি একটু বলে দিতে চাই যে আসলে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট নিয়ে আমাদের মধ্যে সবসময় একটা একটা ভয় কাজ করে। একটা আসলে আমাদের কাছে মনে হয় যে ইনভেস্টমেন্ট মানে হচ্ছে একটা বড় বিষয় বা অ্যামাউন্টটা অনেক বড় হতে হয়। বিষয়টা একদমই এমন নয়। আপনি আপনার প্রেফারেন্স অনুযায়ী অথবা আপনি আপনার অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনার মতো করে আপনি ট্রেড শুরু করতে পারেন। মিনিমাম 500 থেকে শুরু করে এনি অ্যামাউন্ট ক্যান বি ট্রেডেড। সো আপনি আসলে যে কোনো অ্যামাউন্টই আপনি চাইলে আপনার মতো করে ইনভেস্টমেন্ট করে আপনি আপনার ট্রেডিং লাইফটা অথবা ট্রেডিং জার্নিটা আমাদের সঙ্গে শুরু করতে পারেন। আচ্ছা, দেন চার্টে টাইম ফ্রেম দেখা যায় কিনা, যেমন 1 ঘন্টার, 15 মিনিট, 5 মিনিট, একদিনের ক্যান্ডেল দেখা যায় কিনা বলবেন। আচ্ছা, আমাদের চার্ট থেকে আপনি আসলে আচ্ছা স্যার, আপনি একটু এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারেন, কারণ আমি আসলে চার্টের ব্যাপারটা খুব একটা কখনো ওভাবে মানে হ্যাঁ, আপনি অ্যানালাইসিস ওভাবে করা হয়নি। অর্গানাইজ করে নিতে পারবেন, সবগুলো ফিচারই আসলে আমাদের ট্রেডিং অ্যাপে এক্সিস্ট। আচ্ছা, দেন হচ্ছে আপনাদের চার্টে ড্র করা যায় কিনা? জি, চার্টে ড্র করা যায়, এবং চার্ট নিয়ে অথবা টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে একটা আসলে কি বলে মানে একটা অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল করা আছে, যেটা আপনি ইউটিউবে গেলেই পেয়ে যাবেন, এবং সেখান থেকে আমাদের দুটো আছে, দুটো সেশন, নাম হচ্ছে লার্ন টু আর্ন। সো লার্ন টু আর্ন পার্ট 1 এবং পার্ট 2, দুটো সেশন আছে, আপনি ওটা দেখে নিলে ওখান থেকে আসলে আপনি একদম টেকনিক্যাল অ্যানালাইসিসের ইন ডিটেলস পেয়ে যাবেন, এবং ওখান থেকে খুব সহজেই আপনি আপনার যা যা প্রশ্ন আছে বা কি কি আসলে করা যায় চার্ট থেকে সেটা সবই আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে প্রতিটা অ্যাসেটের জন্য কত দিনের ডেটা আপনারা শো করেন? আচ্ছা, এটা আসলে আমাদের অ্যাপে একদম 1 ডে থেকে শুরু করে 1 উইক থেকে শুরু করে 1 মান্থ, 6 মান্থস, 1 ইয়ার, দেন আসলে 5 ইয়ার্স, এরকমও আসলে আছে। সো আপনি চাইলে ওখান থেকে এটা দেখে নিতে পারেন, এবং তার জন্য যেটা করতে হবে প্রথমে একটা
বিও অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে আমাদের সাথে, দেন আপনি অ্যাক্সেসটা নিয়ে নিতে পারেন। আচ্ছা, আরেকজন লিখেছেন সিআরএম পোর্টাল প্লিজ। আচ্ছা, সিআরএম পোর্টালটা স্যার আপনার আগে একটা বিও অ্যাকাউন্ট ওপেন করতে হবে ইউএফটিসিএল এর সাথে, দেন আমাদেরকে জানালে আপনি হচ্ছে সিআরএম পোর্টালে একটা রেজিস্ট্রেশনের সুযোগ পেয়ে যান, এবং ওখানে রেজিস্টার করেই আপনি আপনার সব ধরনের বিষয় ওখান থেকে আসলে পেয়ে যেতে পারেন। আচ্ছা, ট্রেডে আপনারা কিভাবে কমিশন নিচ্ছেন? একটু আগে যেটা বলেছি যে আমাদের ট্রেড কমিশন হচ্ছে ইউজুয়ালি আমাদের হাউস রান করে 50 পয়সাতে, বাট এখানে আসলে একটা নেগোসিয়েশনের সুযোগ আছে। আপনার ডিপোজিট অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে সেটা আপনি আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে নিলেই হবে, দেন আসলে আপনি একটা মানে কি বলে সার্টিন পিরিয়ডে আসলে আসতে পারেন। দেন আছে পেমেন্ট উত্তোলন পেতে কতদিন লাগে? স্যার, রিকুইজিশনের ব্যাপারটা টোটালি ডিপেন্ড করছে যে আপনার ব্যালেন্সটা ম্যাচিউর আছে কিনা সেটার উপরে। অর্থাৎ এমন যদি হয় যে আপনি আসলে এ বি ক্যাটাগরির শেয়ার সেল করে দেন আসলে রিকুইজিশন দিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে আসলে 2 দিন অপেক্ষা করতে হয়। আর যদি এমন হয় যে না, ওটা আসলে জেড ক্যাটাগরি ছিল, সেক্ষেত্রে আপনার আসলে 3 দিন সময় লাগে। তো আমাদের রিকুইজিশনের লাস্ট আওয়ার থাকে হচ্ছে 10:30, অর্থাৎ সকাল 10টা 30। এর মধ্যে যদি আপনি একটা রিকুইজিশন হচ্ছে দিয়ে দেন, তাহলে হচ্ছে ওই দিনই আপনি লাস্ট আওয়ারে অর্থাৎ দিন শেষে আপনার যে প্রোভাইডেড ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেটাতে বিএফটিএন হয়ে যাবে। এবং বিএফটিএন ছাড়া আমরা আসলে অন্য কোনো ওয়েতেই আসলে আপনার রিকুইজিশনটা প্রোভাইড করি না। আচ্ছা, সিআরএম কি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে? না স্যার, এটা আসলে আমাদের নিজস্ব ইউএফটিসিএল এর একটা হচ্ছে সিআরএম পোর্টাল, যেখান থেকে আপনি ইউএফটিসিএল এর সাথে কানেক্টেড যেই ধরনের সার্ভিসেস আছে, যেই ধরনের প্রয়োজন আছে, সেটা আসলে আপনি ওখান থেকে পেতে পারেন। আচ্ছা, আমরা আসলে অলরেডি অনেকটা সময় পার করে ফেলেছি। আমাদের 1 আওয়ারের একটা সেশন হবার কথা ছিল, যেটা আমরা মোটামুটি 1.5 ঘন্টার মতো চলে এসেছি। সো আই থিংক আজকের মতো আমাদের আমি এখানে একটু। আমি একটু ইন্টারাপ্ট জি করতে চেয়েছিলাম, জি একটা জি কোয়েশ্চেন স্যার, ছিল স্যার যে শিওর। নারদিরা, আহ, জি জি স্যার। একটা কোয়েশ্চেনে একটু রিপ্লাই দিতে চেয়েছিলাম। একজনে আস্ক করেছিলেন যে কত টাকা হলে আসলে ট্রেড করা যায়। আহ, এখানে ইনভেস্টমেন্টের আসলে কোনো সাইজ নাই, আপ টু নো লিমিট। কিন্তু বিষয় হচ্ছে, সাপোজ আপনি একটা ডিপোজিট প্ল্যান করেছেন, লাইক ব্যাংক অর এনি আদার ইনস্টিটিউশনস। সিমিলারলি আপনি এখানেও একইভাবেই একটা ডিপোজিট স্কিমের মতো করে আপনি একটা পোর্টফোলিও ম্যানেজ করতে পারেন, যে ইউ উইল ইনভেস্ট ইন এ স্টক দ্যাট আপনি ইয়ারলি একটা রিটার্ন পাবেন, এবং সেই রিটার্নটা মোর দ্যান দ্য কনভেনশনাল সেভিংস। সেরকম হলে কেমন হয়? যেমন ধরেন, আপনি ইচ মান্থ আপনার যে পরিমাণ ইনভেস্টমেন্ট প্ল্যান আছে সেই পরিমাণ ফান্ড যদি একটু স্টেবল এবং গুড ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্ট করেন মান্থলি বেসিসে, at the end of the year I think it will give you a good return. এবং আমাদের দেশে এখনো অনেক স্টক আছে যেগুলো এখনো আন্ডার ভ্যালুড, ডিভিডেন্ড yield around 5 to 6%, মানে দ্যাট ইজ কম্পেয়ার টু দ্য কাছাকাছি ব্যাংক রেটের কাছাকাছি, এবং ইয়ারলি একটা প্রাইস ফ্লাকচুয়েশন থাকেই 10%। সো এখান থেকে আমার মনে হয় ইয়ারলি অ্যারাউন্ড 17% প্রফিট আর্ন করা ওই ধরনের স্টক থেকে খুব ইজি। অনেক স্টেবল স্টক আছে, যেমন ধরেন যদি আমরা হিস্ট্রিক্যাল ডেটা দেখো, আপনি লাইক স্কোয়ার ফার্মা ইজ ওয়ান অফ দ্য গুড এক্সাম্পল অফ দ্য ইনভেস্টেবল স্টক ফর লং টার্ম। এটা এমন একটি শেয়ার যেটা আপনি হোল্ডিং পিরিয়ড ফর এভার হতে পারে, বিকজ তারপর আরো কিছু আছে, যেমন ধরেন আমাদের গভর্নমেন্ট কিছু সিকিউরিটিজ আছে লাইক পদ্মা, মেঘনা, যমুনা। ওদের যে স্টেডি গ্রোথ আছে, ইয়ার টু ইয়ার আর্নিং গ্রোথ, এবং ইয়ারলি যে ডিভিডেন্ড দেয়, দ্যাট ইজ মোর দ্যান দ্য ব্যাংক ইন্টারেস্ট রেটস। সো এবং ওই স্টকগুলার ইয়ারলি ফ্লাকচুয়েশন আপনি যদি দেখেন, হিস্ট্রিক্যাল ডেটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে ইট ইজ ট্রেডেড ভেরি কম্প্যাক্ট রেট। সো এখানে রিস্ক অনেক কম। তো এগুলো কিন্তু আপনার ডিপোজিটকে ম্যাক্সিমাইজ করার, এভাবেও কিন্তু ডিপোজিটকে ম্যাক্সিমাইজ করার অনেক অপরচুনিটি আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আমি আসলে একটা ব্যাপার একটু অ্যাড করতে চাই, যে আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে একটা ইনফরমেশন একটু ভুল দিয়েছিলাম, যেটা হচ্ছে স্পটের ব্যাপারে। তো স্পট আর জেড আসলে আমি একই সাথে একবারে বলেছি, ওটা আসলে একটুখানি চেঞ্জেস আছে। যে স্পটটা আসলে আপনি চাইলে, মানে এটা আসলে T+1 days, অর্থাৎ আপনি চাইলে পরদিনই আসলে এটা ম্যাচিওর হয়ে যায় এবং পরদিনই সেল করতে পারেন। তবে সেল করা অ্যামাউন্ট দিয়ে আপনি আসলে ইনস্ট্যান্ট বাই করতে পারেন না, তখন আবার T+1 days অর্থাৎ আরো একদিন অপেক্ষা করতে হয়, এবং পরের দিনই কিন্তু আসলে আপনি আবার ওটা দিয়ে বাই করতে পারছেন, কারণ আপনার ফান্ডটা তখন ম্যাচিওর হয়ে যায়। এন্ড থ্যাঙ্কস টু তিথি ম্যাম,
তিথি ম্যাম সবসময় আসলে আমাদের ব্যাক এন্ড এভাবেই আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন। সো থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর আজকে সেশনটাতে যারা যারা জয়েন করেছিলেন পুরোটা সময় আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা হচ্ছে ওভারভিউ এবং পুরো ডিটেলস আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আচ্ছা আচ্ছা আমার টিম আমাকে যেটা বললেন যে আরো হয়তো ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন আছে যেটা আসলে আমাদের হয়তো অ্যাটেন্ড করা উচিত, তো আমি একটু দেখে নিতে চাই। আচ্ছা, সিআরএম পোর্টাল কি একটু সংক্ষেপে বলবেন প্লিজ? এবং আরো একটা প্রশ্ন হচ্ছে বিকাশ নগদ থেকে টাকা ডিপোজিট করা যায় কিনা এবং ক্যান উই সাবমিট উইথড্রয়াল রিকুইজিশন অনলাইন? আচ্ছা জি, যেটা বলছিলাম যে সিআরএম পোর্টালে আপনি যদি রেজিস্টার করে নেন ওখানেই আসলে সব ধরনের অপশন থাকে। আমি আসলে আজকে আর সিআরএম পোর্টালটা দেখাতে পারছি না, যদি পারতাম তাহলে ওখান থেকে ব্যাপারটা আরো আরো সহজ হয়ে যেত, যে ওখানে আসলে একই সাথে আপনি রিকুইজিশন থেকে শুরু করে সব ধরনের একটা আসলে অপশন ওখানে আছে যেটা আপনি খুব ইজিলি দেখাতে পারেন। আচ্ছা দেন হচ্ছে আপনাদের পোর্টালে যত অ্যাসেট আছে আহ বিদেশি অ্যাসেটের ব্যবস্থা আছে কি? আচ্ছা এটা আসলে আমি শিওর না। আমি যেটা করতে পারি যে আমাদের যে নাম্বারটা প্রোভাইড করা আছে আপনি এই নম্বরে কন্ট্যাক্ট করলে আমি হচ্ছে আমাদের যারা সিনিয়র আছেন তাদের সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করিয়ে দিতে পারি, সেই সুযোগটা আছে। একটা এনআইডি দিয়ে কয়টা বিও অ্যাকাউন্ট ওপেন করা যায়? আচ্ছা আপনি আমাদের হাউসে যেটা করতে পারেন যে আপনি আসলে একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং আরো একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, সেটা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট। সো আপনি আসলে একটা এনআইডি দিয়ে দুটো অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। আচ্ছা ওকে। আহ আচ্ছা এটাই তো আসলে সিআরএম বা এইসব বিষয়। ঠিক আছে, তো আজকের মতো করে আজকের সেশনটা আমরা এখানেই শেষ করছি এবং যার যা কিছু ফার্দার জানার ইচ্ছে হয় বা আসলে জানবার প্রয়োজন পড়ে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারছেন। এবং প্রোমো কোডটা আবার একটু শো করে দিতে চাই, যেটা আপনি একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার আসলে এই প্রোমো কোডটাই দরকার হবে অফারটা অ্যাভেল করবার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ওয়ান্স এগেইন এই পুরোটা সময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকবার জন্য। আর সবাই আশা করি সবসময় ভালো থাকবেন এবং সবসময় ইউএফটিসিএল এর সাথে থাকবেন এই আশা করে আজকের মতো আমাদের সেশনটা আমরা শুরু করতে মানে শেষ করতে যাচ্ছি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম।